কিন্তু যে মানুষটাকে আমি প্রথম দিন মোদি কেয়ারে যখন জয়েন করেছিলাম, আমার মনে আছে 30শে ডিসেম্বর আমি ওনার ঘরে গেছিলাম 2014। সেদিন থেকে শুরু হলো ওনার সান্নিধ্য পাওয়া, ওনার অ্যাডভাইস পাওয়া। প্রতি মুহূর্তে আমাকে অ্যাডভাইস দিচ্ছেন, প্রতি মুহূর্তে আমাকে গাইড করেছেন, আমার স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করেছেন আমাকে। আজকে আমি 4,55,000 টাকা যে হাইস্ট ইনকাম অধিকার এসেছি এবং আরবিডি টাইটেল পেয়েছি, আমি মনে করি যে সুব্রত স্যারের অ্যাডভাইসের জন্যই আজকে এখানে এসেছি। এবং আগামী দিনে আমি আরো বড় জায়গায় যাওয়ার যে প্ল্যান করেছি, আমার টিমের অনেকে জানেন এখানে আজকে যারা উপস্থিত আছেন, আমার চ্যালেঞ্জ হচ্ছে 2020 ডিসেম্বরের মধ্যে আমার একাধিক লোক 1 লাখ টাকায় পৌঁছে যাবে। এটা আমি জানি, যেভাবে আমরা কাজ করছি, যেভাবে আমরা প্ল্যানিং করছি। এবং আগামী 18 মাসের যে প্ল্যানিং নিয়েছি 2021 ডিসেম্বরের মধ্যে, আজ থেকে 18 মাস বাদে আমরা যে প্ল্যানিং এ কাজ করছি, আমাদের অনেকেই 8 থেকে 10 লক্ষ টাকা, অনেকে 5 লক্ষ টাকায় পৌঁছে যাবে। আমরা সিস্টেম আর স্ট্রাকচারে কাজ করছি। ভারতবর্ষে মোদি কেয়ার যে জায়গায় আছে, যদি আমাকে কেউ বলে যে আজকে সাউথ ইন্ডিয়ার অগ্রগতি, আজকে ইস্টার্ন ইন্ডিয়ার অগ্রগতি, টোটাল ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইস্টের অগ্রগতি, আজকে ছত্তিশগড় অগ্রগতি, ভারতবর্ষের প্রায় অর্ধেকের বেশি জায়গার অগ্রগতি মোদি কেয়ারের সমীর মোদিজি এটা এনেছেন বলে হয়েছে। আর আরেকজন, আমি আবার বলছি, জোর গলায় বলছি, যে সুব্রত স্যারের তার সান্নিধ্যে লিডাররা এসছেন, তার পরামর্শে কাজ হয়েছে বলে এত অগ্রগতি হয়েছে। আজকে বাংলা 11 কোটি টাকায় পৌঁছে গেছে সুব্রত স্যারের অ্যাডভাইস, সুব্রত স্যারের জন্যই। আমি তাই মনে করি যে ভদ্রলোক 1000 লোকের মিটিং ছাড়া যাকে মিটিং করানো যায় না, এত বড় একজন মানুষ, আমাদের মোদি কেয়ারের ভিপি সেলস, তিনি আজকে আমার একটা ছোট্ট মিটিং 90 থেকে 100 লোকের মিটিং এ উনি সম্মতি দিয়েছেন। আমি চিরকৃতজ্ঞ স্যারের কাছে। শুধু একটা কথা বলবো, আজকে যারা আছেন তারা প্রমাণ করবেন যে তাদেরকে চুজ করার রাইট হয়েছে। কোন রকম ভাইরাস রাখবেন না, ভাইরাস মুক্ত হয়ে আগামী 10 দিন কাজ করব। এবং যারা যেটা প্ল্যান করেছেন, রাফতার প্ল্যানিং, ধুম এমনিতে হবে রাফতার করলেই, তারা লড়াইটা চালিয়ে যান। আমি যেন প্রত্যেক দিন দেখতে পারি রপ্তারের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে আমাদের ব্যবসা বাড়ছে। থমকে যাওয়ার জন্য মোদি কেয়ার করতে আসি। আমি এখন স্যারকে হাত জোর করে স্যারকে রিকোয়েস্ট করছি এখানে আসার জন্য। জেবি স্ক্রিনটা শেয়ার করো, স্যারের কথা শুনবো। আমরা মিউট করে রাখবো নিজেদেরকে, আর আনমিউট করলে যেন কোনো কথা না আসে, একটা মিনিট যেন ডিস্টার্ব না হয়। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আসুন স্যার, সবাই একটা জোরে হাততালি দিন স্যারের জন্য। থ্যাংক ইউ সবাইকে, অশেষ ধন্যবাদ। আমার ভালো লাগছে আজকে। নর্মালি আমি স্যাটারডে ছাড়া মিটিং করি না, কিন্তু এই মানুষটা যখন বলে, এই মানুষটার জন্য আমাকে করতে হয়। আর তার টিমও এত বেশি অ্যাগ্রেসিভ, এত বেশি ডিসিপ্লিন, তখন মনে হয় যে নিয়ম ভেঙে যদি অন্য কোনো দিনও করতে হয় তাহলে করতে হবে। বিকজ এই টিমটা ডেফিনেটলি খুব ভালো, খুবই স্পিডে চলছে। যেটা বলে না যে মোমেন্টাম যখন থাকে তখন সে যেটার ফায়দা নিতে পারে, মোমেন্টাম চলে যাওয়ার পর অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে কিন্তু তখন কাজে আসে না। তো প্রথমে শুরু করার আগে বিভাসদা, আপনাকে আবার কংগ্রাচুলেশনস, অনেক বড় কংগ্রাচুলেশনস। বিকজ আমি আরবিডি, জিবিডি অনেককেই হতে দেখেছি, বাট একটা প্রসেস সিস্টেম মেনটেন করে প্রত্যেকটা নিজের কোর টিম মেম্বারকে ঠিক মতো গাইড করে একটা ডাইরেকশনে পৌঁছে দেওয়া এবং নিজের অ্যাচিভমেন্টটা করা, আমার মনে হয় আপনি বড় কংগ্রাচুলেশন ডিজার্ভ করেন। বাট আজকাল তো অনলাইনে এর থেকে বেশি কিছু করা যায় না। আপনার টিম এবং আপনি আরো আগে অনেক অনেক উঁচুতে যাক, সেটাই আমি চাই। নারায়ণদার ভয়েস অনেকদিন পর শুনতে পেলাম। নারায়ণদা সেই পুরো স্ট্রেংথ আলা ভয়েস, সেই পুরো মানে পুরো এক্সাইটেড এনার্জেটিক ভয়েস, আমার খুব ভালো লাগলো। এটাই বোধহয় ফিউচার, যেখানে জুমেই বেশিরভাগ দেখা হবে, অফিসে কম দেখা হবে। বাট সেটাই হোক, জুম আর করোনা যদি কারোর বিড়ি বাড়িয়ে দিতে পারে, টাইটেল বাড়িয়ে যেতে পারে, তাহলে তো এর থেকে ভালো কি হতে পারে। যেখান থেকে আওয়াজ আসছে একটু বন্ধ করে দেবেন, মিউট করে দেবেন। আজকে তো একদম আমি বুঝতেই পারছি, একদম আপনাদের
পুরো একদম ফোকাস টিমকে নিয়ে বিভাস এই মিটিংটা করাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি 99 মানে 100 জন লোকই আছেন, এবং আমি বুঝতে পারছি এর পুরো ফোকাসড, যারা নিজেদের ফিউচার ক্যারিয়ার এবং স্বপ্ন নিয়ে ফোকাস, তারাই বোধহয় আমার মনে হয় এই মিটিং আছেন। বিভাস এম আই রাইট? হ্যাঁ স্যার, ঠিক, একদম ঠিক। চুজ করা মানুষজন আছেন, এবং আজকে সেই জন্য একটু ট্রেনিং ডেফিনেটলি আমি বলবো না, বাট কিভাবে এই সময় কাজ করা উচিত এবং কি করা উচিত সেটা নিয়ে কথা বলার ইচ্ছে রয়েছে, রাদার সেটা বলতে চাই। দু রকমের কাজ হয়, এই টিমটাকে বলছি প্রথমবার, আমি নর্মালি এটা বলি না, বাট দু রকমের কাজ হয়। একটা হচ্ছে রিপেয়ার করা কাজ, একটা হচ্ছে প্রিপেয়ার করা কাজ। আচ্ছা, অনেকে রিপেয়ার করা কাজ করে, যখন প্রবলেম আছে তাদের ছোট্ট করে রিপেয়ার করে দিই। সাইকেলের টায়ার যেরকম যখন ফেটে যায় লোকে রিপেয়ার করে, কিন্তু একটা টিমে যদি একটা টায়ারে যদি প্রচুর রিপেয়ার থাকে, তখন দোকানদার বলে দাদা আর রিপেয়ার হবে না, এবার চেঞ্জ করে নতুন আনুন। তার মানেটা কি? রিপেয়ার যত বেশি হবে, আস্তে 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 সেই টায়ারের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে। সুতরাং একটা টিমকে অলওয়েজ চিন্তা করা উচিত যে আমার টিমে রিপেয়ার কম করব, প্রিপেয়ার বেশি করব। প্রিপেয়ার মানে তৈরি বেশি করব, যদি তৈরি ঠিক হয় রিপেয়ার করার চান্স খুব কম। রাইট স্যার। সুতরাং অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি যে স্টেপটা নিচ্ছি সেটা কি রিপেয়ার করার স্টেপ নিচ্ছি না প্রিপেয়ার করার স্টেপ নিচ্ছি, এবং এটা আমাদেরকে বুঝতে হবে এজ এ লিডার। আমি কেন বলছি এই 99 লোককেই বলবো বা কোনো লিডারশিপ মিটিং এ বলবো, সব জায়গাটা বলছি না। বুঝতে হবে যে প্রিপেয়ার করার দরকার বেশি না রিপেয়ার করার দরকার। আমার মতে যদি কোনো জিনিস কোনো জায়গায় বড় কিছু যেতে হয়, তাহলে রিপেয়ার নয়, প্রিপারেশন মেন্টালিটি। আর প্রিপারেশন মেন্টালিটি যারা আজকে এই 99 জন 98 জন যারা আছেন, 98 99 লোক, দুজন আরো ওয়েট করছে আমি দেখতে পাচ্ছি, প্রিপারেশন মেন্টালিটিটা সম্পূর্ণ আলাদা। প্রিপারেশন মেন্টালিটিতে কি হয়, প্রথম থেকে যেটা করছি সেই ডাইরেকশনটা ঠিক আছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে। ফর এক্সাম্পল, নেটওয়ার্কিং এ প্রথম থেকে ডাইরেকশনটা কি, আমি আজকে দুটো কথা বলবো। ডাইরেকশনলি এই দুটো জিনিসকে মানতে হবে। নাম্বার 1, দু ধরনের কাজ হয়, একটা হয় স্ট্র্যাটেজিক, একটা হয় ট্যাকটিক্যাল। দুটোর মানে আমি বোঝাচ্ছি। স্ট্র্যাটেজিক মানে হচ্ছে যে আমি 5 বছর পর কি দেখছি এই চিন্তা ভাবনা, 5 বছর পর যদি আমি এক্স জায়গায় থাকতে চাই, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। ফর এন এক্সাম্পল, যদি আমাদের জিও কানেকশনে ওই ভদ্রলোক প্রথম বছর 1.5 লাখ কোটি টাকা লাগাতে পারে উইদাউট এনি ইনকাম, এটা কি থিঙ্কিং? স্ট্র্যাটেজিক থিঙ্কিং। কেন? ও জানে আজকে আমি সবাইকে 1 GB ফ্রি দেব, কিন্তু ফ্রি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে কাস্টমার বেস আছে সেই কাস্টমার বেসটাকে আমি 2 কোটি টাকায় নিয়ে যাব, তাকে 5 বছর পর এই কাস্টমার বেস থেকে যখন 100 টাকা করে আমি চার্জ করবো মাসে, তাহলে আমার বিজনেস কোথায় গিয়ে দাঁড়াবে? এটা বলে স্ট্র্যাটেজিক থিঙ্কিং। আজকে যারা এখানে আছেন 100 জন, আপনাদেরকে এটা ভাবতে হবে যে আজকে নয়, আমি 3 বছর পর কিভাবে নিজেকে দেখছি এবং আজকের দিনটা কিভাবে দেখতে হবে সেটাও বলবো। স্ট্র্যাটেজিক থিঙ্কিং, যেখানে আমাদের বলতে হবে যে যদি আমাকে 3 বছর পর বা 5 বছর পর যদি আমাকে 5 লাখ বা 10 লাখ টাকায় যেতে হয়, তাহলে আজকে আমাকে কি করতে হবে? আজকে কি করতে পারাটা আজকে হচ্ছে আমি বলি প্রিপারেশন জব। নাও এবার যদি বলি কি করতে হবে, 5 বছর পর যদি আমাকে এক্স জায়গায় যেতে হয় বা 3 বছর পর যদি এক্স জায়গায় যেতে হয়, যেটা বিভাস দা অলওয়েজ বলে এবং আমিও বলছি, স্ট্রাকচার ছাড়া কোনো উপায় নেই। একটা বিল্ডিং কে যদি আমাকে 10 তলায় তৈরি করতে হয়, প্রত্যেকটা ফ্লোরে আমাকে কিছু পিলার লাগাতে হবে যাতে আগের থেকে উঠতে পারে, সেটাকে বলে স্ট্রাকচার। স্ট্রাকচার ছাড়া আগে যাওয়া মুশকিল, সেটাকে বলে প্রিপারেশন জব। স্ট্রাকচারটা কি হবে? আইদার কেউ প্ল্যাটিনাম স্ট্রাকচারে কাজ করবে, বা যারা ইডি হয়েছে তারা প্রেসিডেন্সিয়াল স্ট্রাকচারে কাজ করবে, যারা প্রেসিডেন্সিয়াল হয়েছে তারা ক্রাউন স্ট্রাকচারে কাজ করবে। স্ট্রাকচার মনে রাখতে হবে ইজ নট পার্মানেন্ট। একটা বিল্ডিং এর 5 তলা 10 তলা উঠবে, প্রত্যেকটা জায়গায় স্ট্রাকচার লাগাতে হবে। পিডি যে আছে তাকে আরো 3 জনের স্ট্রাকচার লাগাতে হবে যাতে সিডিডি হয়, সিডিডি কে আরো এতজনের স্ট্রাকচার লাগাতে হবে যাতে জিবিডি হয়।
সুতরাং স্ট্রাকচার ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। মাথায় রাখতে হবে, যদি আপনার প্রত্যেকটা দিনের কাজ স্ট্রাকচারের মধ্যে না যাচ্ছে, স্ট্রাকচার বিল্ড করতে হেল্প না করছে, তাহলে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। ফার্স্ট স্ট্রাকচার। সেকেন্ড, এবার স্ট্রাকচার তো হলো, এবার কি? এবার স্ট্রাকচার গুলোকে, পিলার গুলোকে মজবুত করার পালা। আর এই বিজনেসে মজবুত মানে হচ্ছে বিবি। কি করে আসে? একবার আমি বললাম 5 বছর পর কিভাবে কাজ করতে হবে, স্ট্রাকচারের উপর বেস করে। এবার বলি যে 5 বছর পরের কথা ভাববো, আজকে কি করব? ফান্ডা খুব সিম্পল, মাথায় ঢুকিয়ে নিন, কোনো ফর্মুলা নেই। কোম্পানি যদি কোনো অফার দেয়, অফারে কোয়ালিফাই করতে হবে, ওভার এন্ড আউট, সিম্পল, আর কোনো জায়গা নেই। কোম্পানি যদি বলি পিবি গেলে 50,000 টাকা পাবেন, কোনো দিকে তাকানো নেই, 50,000 দিক, 5,000 দিক, 10,000 দিক, এক্স দিক, ওয়াই দিক, আমার মাথায় রাখতে হবে কোম্পানি অফার দিচ্ছে মানে আমি সেই অফারে কোয়ালিফাই করব। কেন? কারণ কোম্পানির প্রত্যেকটা লং টার্ম অফার যেটা দিচ্ছে, সেটাকে আবার সেই স্ট্রাকচারটা মাথায় রেখে দিচ্ছে। রাফতার কি? রাফতার আর কিছুই না, একটা স্ট্রাকচার বিল্ড করার জিনিস। ধুম কি? ধুমার কিছুই না, আপনাদের পিজিবি বিল্ড করার জিনিস। পিজিবি কোথা থেকে বিল্ড হয়? যখনই আপনি নতুন জয়েনিং আনবেন, তখন আস্তে আস্তে স্ট্রাকচার বিল্ড হবে, পিজিবি বিল্ড হবে। সুতরাং অনেকে বলে, ওহো মাত্র 50,000 টাকা। আচ্ছা, ফরেন ট্রিপে অনেকে বলতো, হ্যাঁ রিভার্সাল আনন্দের মধ্যে থাকবে, ও মালয়েশিয়া, আমি 4 বার গেছি। আচ্ছা, 50,000 টাকা, 6 মাস করলে মাত্র 50,000 টাকা। এবার এরা কারা? যারা রিপেয়ারিং মেন্টালিটিতে কাজ করে। আর প্রিপারেশন মেন্টালিটিতে যারা কাজ করে, তারা ভাবে 50,000 টাকা বড় কথা নয়, আমি কোন স্ট্রাকচার বিল্ড করছি যে আগামী দিনে 5 লাখ টাকা পাবো, সেটাকে বলে প্রিপারেশন মেন্টালিটি। সবই এখান থেকে শুরু। প্রিপারেশন মেন্টালিটি, রিপেয়ারিং মেন্টালিটি। রিপেয়ারিং মেন্টালিটি, আচ্ছা থাইল্যান্ড তো গেছি, আগের বারও কোম্পানি থাইল্যান্ড নিয়ে গেল, এবারও কোম্পানি থাইল্যান্ড নিয়ে গেছে, কিন্তু ওরা ভুলে যায় স্টেজে দাঁড়িয়ে আমি বলবো যে মোদি কেয়ারের এই অ্যাচিভমেন্ট থেকে আমি 4 বার থাইল্যান্ড, 2 বার ইউরোপ, 1 বার এক্স, 1 বার ওয়াই, 1 বার ABCD, তখন সামনের কি ভাববে? বাবা, লোকটা 6 বার থাইল্যান্ডে গেছে, 4 বার এখানে গেছে, 5 বার এখানে গেছে, টোটাল 14টা ফরেন ট্রিপ করেছে, সিস্টেমে কোনো একটা দম আছে। আগে ভদ্রলোককে গিয়ে জিজ্ঞেস করি। প্রত্যেকটা কোয়ালিফিকেশন আপনি যে সিস্টেমে সাকসেসফুল হচ্ছেন সেটার প্রমাণ, আপনি ব্যাংকে কত টাকা নিচ্ছেন সেটার প্রমাণ না। কারেক্ট স্যার। একজন আম মানুষের কাছে যখন আপনি বলছেন আমি 50,000 টাকা কোয়ালিফাই করেছি, ইট ইজ নট অ্যাবাউট 50,000 টাকা। সামনের জন দেখছে সিস্টেমে দম আছে, ওনার সঙ্গে বলতে হবে যদি সিস্টেমে দম থাকে, ও না থাকে এতগুলো কোয়ালিফিকেশন উনি করতে পারতেন না। এখানে মানুষের মাঝে মধ্যে গড়বড় করে যায়। যে গড়বড় করে যায় সে হচ্ছে রিপেয়ারিং মেন্টালিটি। যে টাকা দেখে স্ট্রাকচার গ্রো করছে সে রিপেয়ারিং মেন্টালিটি, যে প্রমোশনটাকে ফিউচারের জন্য দেখছে সে প্রিপারেশন মেন্টালিটিতে। এবার কোন মেন্টালিটিতে আমরা থাকবো চিন্তা করতে। প্রতিদিন 1 ঘন্টা নিজের উপর স্পেন্ড করা। কারণ মানুষে বলে, হিস্ট্রি বলে, যেটার উপর আপনি বেশি টাইম স্পেন্ড করবেন আপনি সেটাই হবেন। যে মানুষ বেশি টাইম সে তার নিজের বিউটির উপর স্পেন্ড করে তাকে সুন্দর দেখতে লাগে। আবার যে মানুষ জিমে বেশি টাইম স্পেন্ড করে তার মাসেল বেশি হয়। যে মানুষ সন্ধ্যেবেলা হলেই তার শরীর খারাপ হয়, বুঝতে হবে। এবার আমি কিন্তু খারাপ দিকে বলছি না, আমি বলছি তার মানে এটা কি, যেটা আমি বেশি করব আমি সেটাই হব। আমি এটা বোঝানোর চেষ্টা করছি, আমি যেটা বেশি করবো সেটাই হবো। আমি যদি বেশি আমি প্রোটিন পাউডার নিয়ে পড়াশোনা করি, আমি প্রোটিন পাউডার এক্সপার্ট হবো, ন্যাচারাল। কিন্তু মাথায় রাখতে হবে 600 প্রোডাক্টের মধ্যে অ্যাটলিস্ট 5টা প্রোডাক্টে আমাকে এক্সপার্ট হতে হবে। কেন বলি? বিকজ 600টা প্রোডাক্টে এক্সপার্ট হওয়া সম্ভব নয়। কিন্তু আমি যদি নারায়ণদার মুখ থেকে শুনি, যখনই প্রোটিন পাউডার বললো 15 মিনিট এমন বললো প্রোটিন পাউডার নিয়ে, আমি মন্ত্রমুগ্ধ খালি মুখে দিয়ে তাকিয়ে আছি। আমার মাথায় ঢুকছে প্রোটিন পাউডার না, আমার মাথায় কি ঢুকছে, নারায়ণদা কি বললো। সিরিয়াসলি 20 মিনিট নারায়ণদা যা বললো না প্রোটিন পাউডার নিয়ে, দেখুন আমার মাথায় কি ঢুকছে, নারায়ণদা প্রোটিন পাউডার নিয়ে বললো, নারায়ণদা কিন্তু ফাটিয়ে বললো, নারায়ণদা কিন্তু 20 মিনিট দারুণ বললো। এবার নারায়ণদা পরের দিন সাবান নিয়ে এলো, সাবান সম্বন্ধে নারায়ণদা কিছু জানেই না, আমার মাথায় ঢুকেছে নারায়ণদা কিন্তু হেভি কথা বলে।
পাক্কা সাবান সম্বন্ধে হেভি বলবে। এবার নারায়ণদা সাবান নিয়ে আসার আগে আচ্ছা ঠিক আছে অত কিছু বলতো না নারায়ণদা, আপনি যখন বলছেন ঠিক আছে কেন ওই যে আগের দিন লেগে আরে বাবা সেই এক্সপার্ট হওয়ার জন্য তাকে তো পড়াশোনা করতে হয়েছে দিন রাত, ওটাকে বলে প্রিপারেশন জব। আরেকটা আছে রিপেয়ার জব, সবাই খাচ্ছে না, আপনি খাবেন না কেন? দেখুন আজকে চারিদিকে করোনা, চারিদিকে ইমিউন সিস্টেম বাড়ানোর কথা বলছে, সবাই বলছে সাপ্লিমেন্ট খেতে, আমাদের প্রোটিন পাউডার আছে খান। এত যদি সহজ হতো, প্রিপারেশন জব না রিপেয়ার জব? প্রিপারেশন জব নিতে হবে। আমাদের এন্টায়ার সিস্টেমটা চলে যেটা বেশি করব আমি সেটাতে এক্সপার্ট হব, আর প্রথম দিন ধাক্কাও খাবো। এখনো পর্যন্ত রোজ একজনকে, আমি জানি এখানে ডেফিনেটলি সবাই করে, আমি আপনাদের ডাউনলাইনের জন্য বলছি, একজনকে ফোন তুলে কথা বলা এবং তাকে ইনভাইট করা। আমাকে পরশু দিনের মিটিং এ একজন বলছিল সবচেয়ে বড় প্রবলেম কি, বলছে স্যার গেস্টকে জুমে আনা যাচ্ছে না, বা আমার নতুন জয়েনেরা জুমে আসছে না। রাইট? যে মানুষ 40 ইয়ার্স 40 বছর ধরে জুম বলে কি জিনিস সেটা আমরা জানতাম নাকি? জুম কি জিনিস আমরা জানতাম একমাত্র নজরুল মঞ্চের রেকগনিশন হয়, আমরা এখনো পর্যন্ত জানতাম না যে অনলাইনে রেকগনিশন হতে পারে। আমরা জানতাম লোককে যদি খেটে খুঁটে টিকিটটা বিক্রি করি তাহলে এটা কিসের রেকগনিশন? হাঁটতে হবে এবং লিডারকে নজরুল মঞ্চের গেটের সামনেও দাঁড়িয়ে থাকতে হবে প্রোগ্রামের দিন, যে আসছে আমাকে হাতে টিকিট দিয়ে ঢুকতে হবে। প্রোগ্রাম শুরু, লিডার ঢুকতে পারছে না কেন? গেস্ট তো আসেনি এখনো। সেই মানুষজনেরা সবাইকে জুমে শিফট করতে হচ্ছে। আমার কাছে কমপ্লেন এসছে বা আমাকে সাজেশন এসছে, স্যার একটা কথা বলুন, 10 জনের বেশি জুমে আনতেই পারছি না, আমি তো টায়ার্ড হয়ে পড়ছি, আমি বলছি, আমি চেষ্টা করছি স্যার 50 জনকে আনার, আমি 10 জনের বেশি আনতেই পারছি না স্যার, আমার কাজ হচ্ছে না স্যার, আমার বিজনেস কমে যাচ্ছে। কি মেন্টালিটি এটা? এটাকে বলে রিপেয়ারিং মেন্টালিটি। এবার আপনি বলবেন কেন? টার্গেট নিয়ে কাজ করে কি ভুল? না, টার্গেট নিয়ে কাজ করা দরকার, কিন্তু স্মার্ট লোকেরা মাঝে মধ্যে একটু চেঞ্জ করে নিজেকে। এবার কি আমাকে বলুন কি চেঞ্জ? আলাম কতজন আসছে নর্মালি? ওই যে 10 জন। কতজন আপনি আনতে চান? 50 জন। আপনার মন খারাপ হচ্ছে ন্যাচারাল, কারণ 50 জনকে এক্সপেক্ট করছেন, 10 জন আসছে, আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। এবার আমি আপনাকে অন্য একটা কথা বলুন, 10 জন আসছে, কালকে 12 জনকে আনতে পারবে? 12 জন সম্ভব স্যার। পরের দিন 13 জনকে, 13 জন সম্ভব, আর তারপরের দিন 15 জনকে, 15 জনকে আনতে পারবো স্যার। আলাম সুতরাং আমি কি বলতে চাইছি, যখন কোনো চ্যালেঞ্জিং পিরিয়ড আসে তখন টার্গেট থেকে ঘুরিয়ে মাথা শিফট করতে হয় গ্রোতে। গ্রো হচ্ছে কিনা, প্রতি মাসে গ্রো করছি কিনা, আমার জুমে 90 জন আসছে, এবার 91 জন আসছে কিনা, আমি একজনকে কথা বলেছি কালকে আমি 2 জনকে বলতে পারছি কিনা, তখন মেন্টালিটি চলে যায় গ্রোতে, তখন টার্গেট নয়। কেন টার্গেট নয়? বিকজ আপনি এক্সপেক্ট করছেন আমি জুম মিটিং করছি বলে সবাই চলে আসবে, কিন্তু সে হয়তো জুম জানেই না। আপনাকে টার্গেট দিতে হবে একজনকে, যে আপনি না কালকে কতজন, একজন, আপনি 2 জন গেস্টকে আনুন, কিন্তু তার আগে এখন নতুন লোককে না জুম শেখাতে। অনেকে জুম আপলোডই করতে জানে না, ডাউনলোড করতে জানে। শুনুন, টার্গেট প্রিপারেশন মেন্টালিটি কি? আমি গ্রো করছি। কেন? আমি জানি আমার একটা স্বপ্ন আছে, আমাকে নিজেকে অলওয়েজ গ্রো করাতে হবে, আমাকে গ্রো করতে হবে। অনেকে ভাবছে আমি পারছি না, সবাই পারছে। আমি কালকেও আগের দিনও মিটিং করেছিলাম, শনিবার আমার মিটিং আছে, সেখানে আমার ফোকাসই থাকবে যে ডাইরেকশন যদি ঠিক থাকে স্পিড উঠে যাবে। ট্রেন প্রচুর স্পিডে চলে, ফ্লাইট প্রচুর স্পিডে চলে, তার মানে গিয়ে আপনি উঠে পড়বেন না যদি আপনার ডাইরেকশনের দিকে না যায়। আপনার ডাইরেকশন এখন গ্রোথ, আমার ডাইরেকশন এখন গ্রোথ। প্রতি মাসে গ্রোথ হতে হবে। এপিবি কেউ যদি লাস্ট এপিবি যখন এসেছিল যদি মাথায় নাও থাকে ভুলে যান, মিনিমাম একটা এপিবি, যে গতবার যখন এপিবি এসেছিল আমি 2 জন এপিবি করেছি, এবার আমি 3 জন করবো বা 4 জন করবো। স্যার ডাইরেকশনটা একটু আরেকবার বলুন স্যার, ডাইরেকশনটা খুব দরকার। আমি যেটা বলার চেষ্টা করছি যে দেখুন, ডাইরেকশনে পয়সা লুকিয়ে আছে, স্পিডে নয়।
ফর অ্যান এক্সাম্পল, আমি যদি স্পিডে গাড়ি চালাতে যাই, প্রথমে আমাকে জানতে হবে আমি কোথায় যাচ্ছি, কারেক্ট? আমি যদি স্পিডে পয়সা ইনকাম করতে চাই, প্রথমে আমাকে জানতে হবে আমি কিভাবে করব, কারেক্ট? প্রথমে আমি স্ট্রাকচারের কথা বললাম কেন? যদি স্ট্রাকচার আপনার কাছে না থাকে, আপনি যতই স্পিড বাড়ান, আপনার পয়সাটা আসবে। তাই আমাদের বুঝতে হবে যে আজকে যদি আমরা নেটওয়ার্ক মার্কেটিং চুজ করেছি কেন, আমরা অনেকে জেনে চুজ করেছেন, অনেকে না জেনে চুজ করেছেন, বাট কেন চুজ করেছি? দুটো এক্সাম্পল বলি, 100 এক্সাম্পল আছে, বাট দুটো এক্সাম্পল। যে ইন্ডাস্ট্রি বিগত 100 বছরের পুরনো এবং 100 বছর পরেও সেই ইন্ডাস্ট্রি গ্রো করছে, আমার ডেফিনেটলি সেই ইন্ডাস্ট্রির ডাইরেকশন ঠিক আছে। আর আপনি যদি সেটাকে চুজ করে থাকেন, আপনার ডাইরেকশনও ঠিক আছে। ডাইরেকশন দু প্রকারের হয়, একটা যে প্ল্যাটফর্মে এসছেন তার ডাইরেকশন, মানে যে ট্রেনে উঠছেন তার ডাইরেকশন, আর একটা হচ্ছে আপনার ডাইরেকশন। তার মানে কি, আমি যদি এখান থেকে ভুবনেশ্বর যেতে চাই, আমার কাছে দুটো কাজ আছে, এক, ট্রেনটা কি ভুবনেশ্বর যাচ্ছে, দ্বিতীয়, আমি কি ট্রেনের দিকে যাচ্ছি, দুটোই ডাইরেকশন। ঠিক স্যার। আমি এখান থেকে দিল্লি যেতে চাই ফ্লাইটে, প্রথম, ফ্লাইটটা কি দিল্লি যাচ্ছে, নাম্বার 2, আমি কি ফ্লাইটের দিকে যাচ্ছি না, প্রথমটা নিয়ে ভাবতে হবে না। বিগত 11 বছরে যে ইন্ডাস্ট্রি শুধু গ্রোথ করেছে, বিগত গ্লোবালি ইন্ডাস্ট্রি খালি গ্রো করেছে, গ্লোবাল ইন্ডাস্ট্রি বিগত 11 বছর ধরে গ্রো করেছে। গত বছরে শেষ করেছে 2018-তে 192.9 ইউএস বিলিয়ন ডলার, মানে 15,000 লাখ কোটি টাকা। বলছে এবছর নাকি সে বিজনেস যাবে 200 ইউএস বিলিয়ন ডলার, কত লাখ কোটি টাকা আমি জানি না, গ্রো করবে। তার মানে ট্রেন দিল্লির দিকে যাচ্ছে। প্রশ্ন, আপনি যাচ্ছেন কি ট্রেনের দিকে? আমি কি যাচ্ছি ট্রেনের দিকে? প্রথমটা নিয়ে ভাবতে হবে না, প্রথমটা প্রুভড। স্যার মোদিকারের প্রোডাক্ট বিক্রি হয়? এইসব কোশ্চেন তো আপনারা, স্যার মোদিকারের প্রোডাক্ট বিক্রি হয়? আর ওনাকে কি বোঝাবো যে কোম্পানি 24 বছর ধরে ভারতবর্ষ থেকে গ্রোথ করছে, প্রোডাক্ট না বিক্রি হয়? স্যার মোদিকারের প্ল্যানে পয়সা আছে? যে কোম্পানি 24 বছর ধরে ইন্ডিয়াতে স্থায়িত্ব নিয়ে আছে, কারণ এখানে তো সকালে একটা কোম্পানি আসলে বিকেলে চলে যায়, আমরা মাঝে মধ্যে ওইসব কোম্পানি নিয়ে বসে থাকি। আচ্ছা, অনেকে আছে না দেয়ালের উপর বসে থাকবে এখানে, কেন? সুযোগ বুঝে এদিকে জাম্প মারতে পারি, এদিকেও জাম্প মারতে পারি, এখানে বসে থাকবে, অলওয়েজ। যেই দেখবে এখানে তো একটু বেশি পয়সা, ঠাক জাম্প মেরে দিল, আবার এসে বসবে, এখানে একটু বেশি পয়সা, এখানে জাম্প মারলো, চারিদিকে জাম্প মারছে খালি। কেন? আশায় আছে বোধহয় এইদিকে বেশি পয়সা আসবে। ওনাদেরকে বোঝাতে পারবেন না যে পাথর সব সময় গড়ায় সেখানে কোনোদিন শ্যাওলা লাগেই না। পাথরে শ্যাওলা লাগাতে হলে আর ব্যাংকে পয়সা আনতে গেলে এক জায়গায় স্টিক করে থাকতে হয়। অনেকে এটা বোঝে না যে বারবার যখন আমি কোম্পানি জাম্প করব, যে মানুষের কাছে কালকে মোদিকে নিয়ে গেছিলাম, আজকে সেই মানুষের কাছে এইটা নিয়ে যাব, পরশুদিন বলবো ওইটা নিয়ে যাব, আর প্রতিবার বলবো আমার ডিসিশনে ভুল ছিল। আমি প্রথমবার ঠিক চয়েস করতে পারিনি কোম্পানি, দ্বিতীয়বারও ঠিক চয়েস করতে পারিনি, তৃতীয়বারও ঠিক চয়েস করতে পারিনি। একটা মানুষ যখন চারবারের বেশি চয়েস ভুল করে, তখন কোম্পানির দোষ থাকে না, ওর চয়েসে ভুল থাকে বা ইন্টেনশনে ভুল থাকে। ঠিক স্যার। না, প্রথম বউটা ভালো ছিল না, দ্বিতীয় বউটা ঠিকঠাক, কিন্তু মানানসই হলো না। তৃতীয়টা তো আমি অনেক চেষ্টা করলাম, পারলামই না। চতুর্থর পরে আমি দেখো, ও বাবা, মানুষ কি অত বোকা? সেই ক্ষেত্রে বলা উচিত যে আমি একবার ভুল করেছি, আমি এবার এটা করছি, আলাদা কথা, ওর মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু বুঝতে হবে যেখানে আমার ডাইরেকশন ঠিক আছে কিনা। দুটো ডাইরেকশন হয়, কোম্পানির ডাইরেকশন বা ইন্ডাস্ট্রি ডাইরেকশন, আমার ডাইরেকশন। নাও ইন্ডাস্ট্রি ডাইরেকশন, কোম্পানির ডাইরেকশন নিয়ে ভাবতে হবে না, কারণ যে ইন্ডাস্ট্রি বিগত 10 বছর 15 বছর ধরে সরকার পর্যন্ত বুঝতে পারছিল না, এখন করোনাতে বুঝে গেছে, প্যান্ডেমিকে বুঝে গেছে যে দুনিয়া যদি বন্ধ হয়ে যায়, এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হবে। কারেক্ট স্যার, কারেক্ট। দুনিয়া আটকে যেতে পারে, এই ইন্ডাস্ট্রিটা আটকাবে। দুনিয়া স্লো ডাউন হয়ে যেতে পারে, এই ইন্ডাস্ট্রিটা স্লো ডাউন হবে না। সুতরাং ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতে হবে। এইবার ভাবুন, যদি ট্রেনের স্পিড থাকে, আমি জানি না আপনারা কলকাতায় তো প্রচুর বাসে উঠেছেন,
বাসটা যখন একটা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে স্পিড বাড়ায়, কিছু লোক পেছন থেকে দৌড়ে ওঠে, রাইট? দেখেছেন কোনোদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসটা স্পিড বাড়িয়ে দিল, দৌড়ে এসে পেছন থেকে আরে আস্তে আস্তে দাদা 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 থামে না, কিন্তু উনি কি করে বাসের যতটা স্পিড, নিজের স্পিড অতটা বাড়ায় যাতে দরজা পর্যন্ত পৌঁছে পা দিয়ে উঠতে পারে, কারেক্ট? কারেক্ট স্যার, কারেক্ট। আর যদি সে স্পিড না বাড়ায়, বাস আগে বেরিয়ে যায়, সে পেছনে থাকে, কারেক্ট? রাইট। আমাদের মধ্যে অনেকে আছে ইন্ডাস্ট্রির স্পিড বেড়ে গেছে, এখনো তার স্পিড বাড়ে, তাহলে মুশকিল, তাহলে বাসটা আগে থেকে বেরিয়ে যাবে। বলে তিনটে কথা আছে, তিন রকমের মানুষ হয়। একরকম যারা চেঞ্জের আগেই চেঞ্জ হয়ে যায়, তাদের মতন স্মার্ট মানুষ নেই। ফর এন এক্সাম্পল কি, যখন আমাদের কাছে 3G ছিল, লোকে ভাবছিল 4G আনবো, এখন 4G চলছে, মুকেশ আম্বানি সবচেয়ে গরিব লোক, সে ভাবছে 5G আনবো এরপর। ও কি ভাবছে, 4G নিয়ে আমরা খুশি, আমরা 4G নিয়ে বলছি আরে স্পিড তো ভালোই আছে, প্রবলেম তো হচ্ছে না। ও ভাবছে স্পিড, তোমাকে এমন স্পিড দেবো তোমরা পাগল হয়ে যাবে, তার জন্য প্রথম 1 বছর ফ্রি দেবো, পরের বছর 300 টাকা করে নিয়ে 2 বছর সবকিছু করেও নেবো, আমরা ছুটবো তার পেছনে। এককালে আমরা ভেবেছিলাম দোকানদারি সব, বাড়ির সামনে দোকান থাকবে, সবজি নিয়ে আসবো। এখন রিলায়েন্স স্টোর্স থেকে, ক্যাশ এন্ড ক্যারি থেকে মাছও বিক্রি হয়। ঠিক স্যার। আমরা কোনোদিন ভাবিনি যে মাছ আলা অনলাইনে নিজের অ্যাপ বানাবে, মাছ আলা, গড়িয়াটের মাছ আলা আমার বাড়িতে পৌঁছে দেয়, অনলাইনে অ্যাপ বানিয়েছে মাছ আলা, আমার বউ অ্যাপে অর্ডার দিচ্ছে, মাছ বাড়িতে চলে যাচ্ছে। ভেবেছিলেন? এরপর আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে বিভাসদা থাকবেও না, কিন্তু বিভাসদাকে দেখতে পাবেন মিটিং করছে, বিভাসদা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট লাগিয়ে বিভাসদা আপনাদের সামনে দাঁড় করিয়ে গেছে, আর বিভাসদা গেছে চন্দননগরে মিটিং করতে। এদেরকে বলে যারা চেঞ্জের আগে চেঞ্জ হয়। আচ্ছা, এগুলো আমাদের থেকে আমরা এক্সপেক্ট করছি না, তারা প্রচুর পয়সা পায়। যখন কম্পিউটার এসেছিল, আমাদের ব্যাংকের সামনে, যারা এখানে ব্যাংকে আছে, ব্যাংকের সামনে রোজ ধর্ণা, কম্পিউটার ঢুকতে দেবো না, কেন? একজন কম্পিউটার 4 জনের চাকরি নাকি নিয়ে নিচ্ছে, একজন কম্পিউটার 4 জনের, কম্পিউটার ঢুকতে দেবো না। আর ওই সময় কোনো লোক কম্পিউটারের বুঝে গেছিল এখন সময় আসছে, সাইবার ক্যাফে গুলো বসে গেছিল, যেখানে লাইন দিয়ে লোক, আর ওখানে না এমন সাইবার ক্যাফের উপরে লেখা থাকতো 1 ঘন্টার বেশি ইউজ করতে পারবেন না, এমন লোকের লাইন। তারা এরা কারা? তারা চেঞ্জের আগে চেঞ্জ হয়েছে। আচ্ছা, অতটা এক্সপেক্ট করছি না আমি, আরেক ধরনের মানুষ যখন চেঞ্জ হয়, তার সঙ্গে চেঞ্জ হয়, ভেরি গুড, চেঞ্জ হচ্ছে, আমিও চেঞ্জ হচ্ছি। আমাদের সময় হচ্ছে এখন নেটওয়ার্কিং, এই যে প্যান্ডামিক সিচুয়েশনের পর চেঞ্জ হচ্ছে, স্পিড হচ্ছে, এই সময় একটু চেঞ্জ হতে হবে। আরেক ধরনের মানুষ আছে, সেটা নিয়ে বলছি না, যারা চেঞ্জের পরে চেঞ্জ হয় কিন্তু খুব ব্যথা নিয়ে চেঞ্জ হয়, হয়তো ঠিকই, তারাও হয়, তাদের একটু বেশি ব্যথা লাগে, তারাও হয়। সুতরাং আমার কথা হচ্ছে, ডাইরেকশন যদি আপনারা মনে করেন ঠিক আছে, এটা আমি জোর করে বলছি না ঠিক আছে কিনা, আপনি স্টাডি করবেন, আপনারা গুগলে যাবেন, ডাইরেক্ট সেলিং সম্পর্কে পড়বেন, নতুন কিছু নিয়ে পড়বেন, আরো কিছু কি ধরনের কোম্পানি স্টিক করে আছে, প্রোডাক্ট বেস কোম্পানি, সব পড়াশোনা করুন। যদি মনে হয় যে ডাইরেকশন ঠিক আছে, তাহলে এখান থেকে পয়সা বার করতে গেলে স্পিড বাড়াতে হবে, আপনার নিজের ডাইরেকশন ঠিক করতে হবে, ডাউনলাইন প্রিপারেশন কাজ করাতে হবে। প্রিপারেশন কাজ মানে, আজকে আমি একদম সরি বিভাজে একটু সিরিয়াস মিটিং করছি, বিকজ আপনারা সবাই এখানে সিরিয়াস দেখতে পাচ্ছি, নাহলে আমি নর্মাল ট্রেনিং এর মতন করতে পারতাম। যে প্রথম হচ্ছে আমাদেরকে আমাদের ডাইরেকশন ঠিক, সময় চলে যাবে, আমাদের রাইট টাইম বলছে আগামী 10 বছরে এই ইন্ডাস্ট্রি শুধু গ্রো করবে। কাদের উপর ভরসা করে বলছে? সেই সব মানুষের উপর ভরসা করে যারা অ্যাকচুয়ালি বুঝতে পারছে যে ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। এই ইন্ডাস্ট্রি আরো বেশি রেটে গ্রো করবে এটার পর, শুধু আমাদেরকে বুঝতে হবে যে কি করতে হবে এই সময়। নাও চ্যালেঞ্জ আসবে,
এখনো প্রেশার আসবে, জুম মিটিং লোকে করতে পারবে না। আমি বলছি জুম মিটিং এ গেস্ট আনা খুব মুশকিল, জুম মিটিং এ নতুন জয়েনিং আনা খুব মুশকিল। এর মধ্যে আজকাল কোনো জায়গা নেই যে জুম মিটিং এ লোক আনা খুব মুশকিল। আর আমার প্রশ্ন হচ্ছে, শুধু আপনার জন্যই মুশকিল না সবার জন্য মুশকিল? সবার জন্য মুশকিল। কেউ যদি আমাকে সেদিন যে বলছিল স্যার আমি আনতে পারছি না, আমি ওনাকে এটা বলতে চাই, শুধু আপনি আনতে পারছেন না তা নয়, প্রত্যেকে আনতে পারছে না। কিন্তু পৃথিবীতে একটা কথা আছে যে আন্ডার সেম সিচুয়েশন কিছু লোক রেকর্ড ব্রেক করে দেয়, কিছু লোক নিজের মাথা ব্রেক করে দেয়। আন্ডার 100%। Right, right. কিছু লোক রেকর্ড ব্রেক করে, আর কিছু লোক কি করে, নিজের মাথা ব্রেক করে যে আমি পারছি না কেন। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা একটাই বলে, সেটা হচ্ছে উইনিং অ্যাটিটিউড। ঠিক আছে আজকে হচ্ছে না, কেউ পারছে না, ওরাও পারছে না, আমিও পারছি না, একটা জায়গায় তো শিখে বেরিয়ে যেতে হবে। মোহাম্মদ আলীর কথা আমার খুব বলতে ভালো লাগে, আমি বই পড়েছিল বললাম 2-4 বার মোহাম্মদ আলীর কথা বলছি। উনি বলতো যখন আমি প্র্যাকটিস করতে, শুনুন তাহলে গল্পটা, কোথায় মানুষের ব্রেক করে আর কোথায় নিজে ভেঙে যায়। গল্পটা শুনুন, রিয়েল স্টোরি। মোহাম্মদ আলী তো আমারও ফেভারিট। মোহাম্মদ আলী যখন সকালে প্র্যাকটিস করছে 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা মারাত্মক প্র্যাকটিস করেছে, হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গিয়ে যখন বসে থাকতে যাবে তখন ওর মাথায় এসছে আমি যার সঙ্গে ফাইট করে অপোনেন্ট, সে বোধহয় আরো প্র্যাকটিস করছে। আর যে ওর মাথায় ঢুকেছে আরো প্র্যাকটিস করছে, ও আরো 2 ঘন্টা প্র্যাকটিস করেছে। 9টা থেকে 11টা পর্যন্ত প্র্যাকটিস করেছে। 9টা থেকে 11টা পর্যন্ত প্র্যাকটিস করার পর আবার হাঁপিয়ে গেছে, বসতে যাচ্ছে, ওর মাথায় চিন্তা হচ্ছে আমার অপোনেন্ট কিন্তু এখনো প্র্যাকটিস করতে চলেছে। আবার বলছে আমি 11টা থেকে 1টা পর্যন্ত প্র্যাকটিস করবো। আবার 2 ঘন্টা, টোটাল 6 ঘন্টা পুরোপুরি প্র্যাকটিস করে এক্সস্টেড, ঘাম ঝরছে, একটু বসে রেস্ট নিতে যাবে, বলছে পারছি না, আমার মাথার মধ্যে ঢুকেছে আমার অপোনেন্ট কিন্তু এখনো প্র্যাকটিস করছে। আবার 2 ঘন্টা, ও দেখতে পাচ্ছে না অপোনেন্টকে, আবার 2 ঘন্টা প্র্যাকটিস, এইবার পারছে না। 8 ঘন্টার পর ওর মাথায় ঢুকেছে এইবার আমি করেছি, এইবার আমার অপোনেন্টও বোধহয় হাঁপিয়ে গেছে। ও বলছে যে অপোনেন্ট এবার স্নান করতে গেছে, ও স্নান করতে গেছে। স্নান করার সময় ওর মনে হয়েছে অপোনেন্ট তো স্নান করছে, আমি আবার 2 ঘন্টা ফিরে যাই, তাহলে 8 ঘন্টা করেছি, আমার 10 হবে, ওর 8 হবে। আবার 2 ঘন্টা ফিরে গেছে রিংয়ে, আবার 2 ঘন্টা প্র্যাকটিস করেছে। বলছে এতক্ষণ পর্যন্ত ওরও 8 ঘন্টা প্র্যাকটিস ছিল, আমারও 8 ঘন্টা প্র্যাকটিস ছিল, এইবার আমার 10 ঘন্টা আছে, ওর 8 ঘন্টা আছে। বলুন তো একে কেন সাকসেসফুল? এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। বলুন ওকে ভগবান কেন সাকসেসফুল করবে না? এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করতে গেলে কিছু তো এক্সট্রা চাইবে বাকি লোকের থেকে। এইবার বলুন কারোর জুম মিটিং এ লোক আসছে না, আপনিও হেরে যেতে পারেন, ও হেরে যেতে পারে। কিন্তু আমি যদি এক্সট্রা এফোর্ট নিয়ে বলি 2টো লোক বাড়াবো, তার জন্য আমার 2টো ডাউনলোডকে 7% কে ডাউনলোড করাবো। ওই শো ডাউনলোড কর, চলে যা প্লে স্টোরে, ওখানে দেখ জুম, ডাউনলোড কর, এইভাবে করতে হয়। তুই খালি 2জনকে শেখা। এবার আপনি ওই এক্সট্রা, ওই যে এক্সট্রা, এটাকে বলে প্রিপারেশন জব। আরেকটা আছে रिपेयर जॉब। अरे जैसे भी लाके बिठा दो ना, अरे कहीं पे भी बिठा दो। তারপরে কি করবে? তুই এক কাম কর, করোনা আর তো রয়ে যায়গা জিন্দগি ভর, করোনা তো থেকে যাবে, আমি তোর বাড়িতে আসছি, তোকে সামনাসামনি নিয়ে। কি করলেন? আসল যেখানে আপনি আরো 5 জনকে যদি শিখিয়ে দিতেন, আপনি আমাকে রোজ মাছ কিনে খাওয়াচ্ছেন আর আপনি আমাকে মাছ ধরা শিখিয়ে দিচ্ছেন, বলুন কোনটা বেশি প্রেফারেবল? আর একটু মাছ ধরা শেখানো। আপনি জানেন একে যদি মাছ ধরাটা শিখিয়ে দিই, আমার কাজ কমপ্লিট, ও নিজে ধরে ধরে খাবে, বিবি আমার আসবে। হ্যাঁ, কিন্তু ওই যে শেখানো ওটার মধ্যে লোকে তো পারবে না, ওটাকে বলে প্রিপারেশন জব। রিপেয়ার জব কি? আমি সব আপনার কাজ করে দেবো, নেভার গেট ইনটু রিপেয়ার জব। যতটা পারুন মানুষকে প্রেজেন্টেশন দেওয়া শিখিয়ে দিন, যতটা পারুন মানুষকে প্রোডাক্ট শিখিয়ে দিন। এই জন্য এই ছোট মিটিং এ যেখানে 90-100 জনের মিটিং হচ্ছে, এই মিটিং এ যখনই করবেন আপনারা 30 জন 35 জনের মিটিং এ প্রোডাক্ট সম্বন্ধে শেখানো শুরু করুন, ব্যাংক সম্বন্ধে শেখানো শুরু করুন। আমাকে যদি কেউ বলে, আমি যখন নতুন প্ল্যান আসে বা নতুন কিছু আসে, আমি আমার আগে এসএম দের শিখিয়ে দিই, আমি জানি আমার কাজ শেষ। আমি ওদেরকে একবার বলি না, তোরা যখন মিটিং করবি আমাকে নিয়ে নিস জুমে। আর কেন?
আমার কাজ শিখিয়ে দেওয়া। টিচ আ পারসন হাউ টু ফিশ। ওকে যদি মাছ ধরা শিখিয়ে দিচ্ছেন, ও চিরজীবন করবে। দ্যাট ইজ কল্ড প্রিপারেশন জব। আপনার লেভেলে দরকার, আপনাদের লেভেলে দরকার। এইটা হচ্ছে কাজ। তিনটা স্কিল উপর আমাদের সবাইকে ইনক্লুডিং মি, সেটা যদি বই পড়ে হয়, সেটা যদি ট্রেনিং অ্যাটেন্ড করে হয়, সেটা যদি গুগলে গিয়ে হয়, যেখানে খুশি গিয়ে শিখতে হবে তিনটা স্কিল। এই কথাটা কোনোদিন শুনেছেন কিনা আমি জানি না। চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, শুনেছেন কোনোদিন? কারেক্ট স্যার, কারেক্ট। লোকে বলে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, আর বড় বড় লোকেরা বলে চেঞ্জ ছাড়াও আরো তিনটে জিনিস কনস্ট্যান্ট আছে পৃথিবীতে, যেটা জীবনে চেঞ্জ হবে না। আমার মা বাবা, তার মা বাবা, তার মা বাবা, তার মা বাবা, তার মা বাবা বলে গেছে, আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলেও বলবে। প্রথম চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, সেটা আমাদের উপর কোনো হাত নেই। সেকেন্ড তিনটে আমরা চেঞ্জ করতে পারি। কোন তিনটে? নাম্বার 1, আপনার লেভেলে, কারণ আপনারা সবাই 99% লোক ফিউচার লাইফস্টাইল এবং ফিউচার করতে আছে, তাদেরকে বলি তিনটে স্কিল মনে ভুলে যাবেন না কোনোদিন। নাম্বার 1, পিপল ম্যানেজমেন্ট স্কিল, লোককে ম্যানেজ করার স্কিল। বলবো কি করে করতে হয়, এটা জিজ্ঞেস দেখে আপনি কাউকে জিজ্ঞেস করুন, এটা বেসিক জিনিস। মা বাবা ছোটবেলায় কি করতো? ছেলে মেয়েকে ম্যানেজ করতো। পড়াশোনা কি করে করাতো? ম্যানেজ করে করাতো। দুধ কি করে খাওয়ায়? ম্যানেজ করে। যারা যেই দুধ খাবে না, বাবার মায়ের মধ্যে ডিফারেন্স কি? বাবা মাঝে মধ্যে ম্যানেজ করে না, মা ম্যানেজ করে। ছেলে দুধ খাচ্ছে না, মা কি বলে? ঠিক আছে খাস না। কিন্তু মাথায় রাখি, ছেলে জানে ক্রিকেটে ইন্টারেস্টেড, ব্যাট হাতে পেলেই ক্রিকেটে ইন্টারেস্টেড, মা কি বলে? খাস না। সচিন তেন্ডুলকর হবি না, কোনোদিন হতে পারবি না। এবার ছেলে বলে কেন? সচিন তেন্ডুলকর এত বড় হয়েছে দুধ খেয়ে। রাইট? পিপল স্কিল। আচ্ছা, বাবার পিপল স্কিল কম। বাবা কি যায়? খাবি না মানে 32 টাকা লিটার দুধ খাবি না? দুধের মধ্যে কত ক্যালসিয়াম আছে জানিস? আচ্ছা, বাবা সোজা বকায় চলে গেল। পিপল স্কিল ফিল নয়। 32 টাকা দুধের লিটার, ক্যালসিয়াম আছে। আচ্ছা বলুন তো, একটা 9-10 বছরের ছেলে ও কতটা ক্যালসিয়াম আছে কি 32টা বুঝবে? এবারও তখনও ছেলে হয়তো দুধ ফুদ খেয়ে চলে গেছে কান্নাকাটি করে, তখনও বলছে ক্যালসিয়াম আছে দুধে। জানে না ও কতটা ক্যালসিয়াম শরীরের জন্য কত দরকার। আর ভাবুন, ছেলে যদি ফিরে এসে বাবাকে জিজ্ঞেস করতে, ঠিক আছে ক্যালসিয়াম করছো তো, কতটা ক্যালসিয়াম আছে বলো, ফিনিশড। বাবা বলে আমি জানি না কতটা ক্যালসিয়াম আছে, বলার জন্য বলছি ফিনিশড। কেন কেন এই জন্যই বলি স্কিলটা আলাদা। আমরা সারাদিন বাইরে থাকি, আমার মেয়ে আছে, আমি তো 1 ঘন্টা থাকলে মেয়ের সাথে হাঁপিয়ে যাই। ওদের একটা বিশাল ক্যাপাবিলিটি নিয়ে ওরা পৃথিবীতে আসে, জানেন তো? ওই ক্যাপাবিলিটি আমাদের কারণ নেই। আপনি যা বলবেন তার উল্টো করবে, ওটা ওদের ক্যাপাবিলিটি। আমি ভাবি আমি 1 ঘন্টা বাড়িতে গিয়ে থাকি, আমি তাতেই নাজেহাল অবস্থা। ওই মহিলা ওখানে, ভদ্র মহিলা 7-8 ঘন্টা কি করে ম্যানেজ করে বলুন? কেন? পিপল স্কিল। এটা কোনোদিন চেঞ্জ হবে না। অফিসেও আমরা স্কিল, পিপল স্কিল মানে ডাউনলাইন ম্যানেজমেন্ট স্কিল, ডাউনলাইনকে ম্যানেজ করার স্কিল। কোন ডাউনলাইন কোন বললে কি হবে সেটাকে ম্যানেজ করার, এটা কোনোদিন চেঞ্জ হবে না। নাম্বার 2, এই বিজনেসে প্রচন্ড দরকার পারসুয়েশন স্কিল। মানে কি পারসুয়েশন স্কিল? মানে কি? কাউকে কনভিন্স করার ক্ষমতা। কনভিন্স করার ক্ষমতা। এর জন্য কি করে কনভিন্স করার ক্ষমতা আসবে? স্যার ওটা তো ভগবান দত্ত। কিচ্ছু ভগবান দত্ত নয়। কনভিন্স করার ক্ষমতা তারই বেশি যার পেটে বেশি নলেজ। ফান্ডা সিম্পল। কনভিন্স করার ক্ষমতা যার বেশি যে একটা জিনিসকে বারবার প্র্যাকটিস করে। সিম্পল। এই বিজনেসে নতুন জিনিস করা, এই বিজনেসটা বোর হয়ে যাওয়ার বিজনেস। একটা জিনিসকে বারবার করার বিজনেস। রোজ ফোন তুলে বলতে হবে, একজনকে ইনভাইট করতে হবে, রোজ ফোন তুলে কাউকে একটা, এটা বোর হওয়ার বিজনেস। কিন্তু যদি একটা জিনিসে কেউ এক্সপার্ট হয়ে যায় না, ব্রুসলি বলতো, ব্রুসলি প্রতিদিন 5000 পাঞ্চেস করতো। 5000 পাঞ্চ করতো।
ওরে বাবা, ওকে যখন ওর বইয়ে পড়বে, ওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি যে বক্সিং খেলেন আপনার অপোনেন্টকে ভয় করে, উত্তরটা শুনুন, আমাদের ম্যানেজমেন্ট এমএলএম সবচেয়ে বেশি লাগবে। বলছে আপনি যে এত বক্সিং করেন, বড় বড় লোকের সঙ্গে বক্সিং করছেন, আপনার থেকে হাইটে বড়, আপনার থেকে মোটা, আপনার থেকে আপনাকে যখন পাঞ্চ করে আপনার ভয় লাগে না এদেরকে? বলছে ভয় লাগে, কিন্তু আমার ওই মানুষকে ভয় লাগে না যে 10,000 রকমের পাঞ্চ করতে পারে, ওকে আমার ভয় লাগে না। আমার ভয় লাগে ওকে যে একটাই পাঞ্চ 10,000 বার প্র্যাকটিস করেছে, তাকে আমার ভয় লাগে। বাহ, Great. এক্সেলেন্ট। ভয় আমার তাকে লাগে না যে 10,000 রকমের পাঞ্চ জানে, ভয় আমার তাকে লাগে যে একটাই পাঞ্চ 10,000 বার প্র্যাকটিস করেছে, কারণ ওখানেই তো এক্সপার্ট। সেটাই তো প্রবলেম, ওইখানেই তো আমাদেরকে কাজ করতে হবে। আমরা কি আছে, প্রোটিন করে পড়ার পর এক্সপার্ট হওয়ার আগে এই চলো ক্যালসিয়াম পড়ো। আরে একটা প্রোটিন পাউডারে এমন এক্সপার্ট হয়ে যান না, লোকে প্রোটিন পাউডার শুনলে আপনাদেরকে 3,000 টাকার প্রোডাক্ট নেবে। ডাইরেক্টর বন্ধু প্ল্যান শোতে এমন এক্সপার্ট হয়ে যান না যে লোকে বলবে এর কাছে প্ল্যান কি, তো মুখস্থ প্ল্যান, এর সঙ্গে জয়েন করবো। পিপল বাই প্রোডাক্টস ফ্রম দি পিপল দে লাইক। লোক তার থেকেই প্রোডাক্ট কেনে যাকে তার ভালো লাগে। সিম্পল ফান্ডা খুব সিম্পল। পিপল বাই থিংস ফ্রম পিপল দে লাইক। মানুষ যে মানুষকে ভালো লাগে তার থেকে কিনতে ভালোবাসে। সিম্পল ফান্ডা। আপনিও তাই করছেন, আপনি একই দোকানে গ্রসারি কিনতে যান রোজ। মানুষ তার থেকে কোনো কিছু কিনতে ভালোবাসে, সেই মানুষটাকে তার ভালো লাগে। এবার মানুষটাকে ভালো লাগার জন্য মানুষটাকে এফোর্ট দিতে হবে, মানুষকে তো পিপল স্কিল আনতে হবে, কথা কি করে বলতে হবে। মানুষ বিজনেস রিলেশনে তাকেই ভালোবাসে যার মধ্যে নলেজ আছে। সিম্পল। আমি কথা বলতে পারছি, আমি এটা জানি এপিবি কি করে হয়। এপিবি তে যদি কেউ 2700 করে এবং নিজে 2700 করে, তাহলে কত ইনকাম হবে এই চুটকিতে বলা উচিত। দাদা আপনি যদি 2700 করছেন চারটে, এইটা প্রথম মাসে এত ইনকাম হবে, প্লাস আপনার এটা যোগ হবে, তাহলে এতটা। আর 4 মাস পর গিয়ে যদি এত করতে পারেন 100% হবে, এত ইনকাম। যদি না থাকে তাহলে মানুষ কাকে ভালোবাসবে, বলবে যে আপনি হাউসওয়াইফ, ম্যাডাম হাউসওয়াইফ, আপনি টেনশন করছেন, আমারও সেরকম টেনশন হয়েছিল। আর আপনাকে প্রচুর এক্সাম্পল দেখাতে পারবো যে হাউসওয়াইফ শুরু করতে আপনার মতন টেনশন করেছিল, আজকে কি ইনকাম করতে। এই যে দেখুন আমাদের হাউসওয়াইফে একদম মুখস্থ আছে এখানে, দেখুন ম্যাডাম পেজ নাম্বার 66 এ এই যে হাউসওয়াইফ, ইনি হাউসওয়াইফ ছিল আপনার মতন, ইনি এটা করেছে, ইনি দেখুন। আচ্ছা ডক্টর, এই দেখুন ম্যাডাম আপনার মতন একজন ডক্টর ছিল যে কাজ করতে পারবো। এইবার ধরুন এবার কাকে ভালোবাসবে। এবার আমি নারায়ণদার সামনে বললাম, নারায়ণদা আপনি বিজনেসম্যান, তো আপনার মতন বিজনেসম্যান, দাঁড়ান সামনে লোকটা কি বলবে, এখনো সেরকম জানেই না কি বলতে পারবে। কত একটা পেজে ছিল বিজনেসম্যান, দাঁড়ান এক মিনিট হ্যাঁ ছিল দাদা, আমি এখন পাচ্ছি না, মানে একটা বিজনেসম্যান ছিল দাদা, আমি দেখাবো আপনাকে একদিন। আপনার মতন ছিল। আরে না, বলবো আজকে একটা ট্রিক শিখিয়ে দিই, ট্রিক, মানুষের কাছে ভালোবাসা পাওয়ার ট্রিক। আমাদের এখানে আছে হাউসওয়াইফ, গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার এখানে আছে গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি 5 লাইন করে ভাঁজ করবেন। মনে রাখবেন পেজ নাম্বার 99, এখানে লিখে রাখুন গভর্নমেন্ট এমপ্লয়ি। মনে রাখবেন পেজ নাম্বার 99, যখনই কেউ গভর্নমেন্ট এমপ্লয় আসবে পেজ নাম্বার 99 আপনার মতন গভর্নমেন্ট এমপ্লয়। ম্যাডাম আমার আমি লোকটাকে খুব বাপ কি ইনভলভ বিজনেসে, পেজ নাম্বার 99 তে গভর্নমেন্ট এমপ্লয় সেটা বুঝে যায়। পেজ নাম্বার 112 তে আমার আছে যিনি ছিলেন আপনার মতনই একজন বিজনেসম্যান, 112 ভাঁজ করে রেখে এখানে লিখুন বিজনেসম্যান। এবং যখনই একজন বিজনেসম্যানের সাথে বসবেন, ও প্রথমে টেনশন করবে, ওকে বলবেন একদম ঠিক আছে, আপনি টেনশন করতেই পারেন, কারণ জানেন আমাদের এখানে যখন প্রথম যারা সবাই টেনশন, এই যে 112 কথা ইনি এত টেনশন করেছিল, দেখুন 112 কথা এই খাটতে হবে বাড়িতে। মার্কস পিস নামটা উচ্চারণ করতে পারছি না, মার্কস পিস সুইমার ছিলেন, সুইমার। শনিবার এই গল্পটা বলবো আপনাদেরকে, বলছি আপনারা সুইমার ছিলেন, স্যার অলমোস্ট বোধহয় জার্মানির বোধহয় ছিলেন মার্কস পিস, মনে হয় আমার।
না আমেরিকান। খুব ভালো, আমেরিকান, আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ পড়েছি। মার্কস পিস ছিলেন, মনে পড়ছে না, 1972 মিউনিক অলিম্পিক্স, হ্যাঁ হ্যাঁ, 7টা গোল্ড মেডেল জিতেছিল, 7টা। 7টা গোল্ড মেডেল। হ্যাঁ, আমি খালি বলছি প্রিপারেশন এবং রিপেয়ারের মধ্যে ডিফারেন্স। 7টা গোল্ড মেডেল পেয়েছিল। 7টা গোল্ড মেডেল যখন পেয়ে টুর্নামেন্ট শেষ হয়ে যায়, রিপোর্টার গিয়ে ওর সামনে মাইক ধরে বলে, স্যার লাকি টুর্নামেন্ট, রেকর্ড ব্রেক করে দিলেন, 7টা পেয়ে গেছেন। এই টুর্নামেন্টটা কিন্তু আপনার জন্য লাকি ছিল। যেই শুনেছে লাকি ওয়ার্ডটা, বলছে এদিকে আসো, এদিকে আসো, সামনে দাঁড় করিয়েছে। বলছে 4 বছর আগে মেক্সিকো অলিম্পিকে 3টে গোল্ড পেয়েছিলাম, 3টে। 1968 মেক্সিকো অলিম্পিকে 3টে গোল্ড পেয়েছিলাম, আর 1972 মিউনিক অলিম্পিকে 7টা গোল্ড পেয়েছি, 7টা। সুপার। স্যার 7টা গোল্ড পাওয়ার জন্য 4 বছরে 10,000 ঘন্টা জলের মধ্যে ছিলাম। হ্যাঁ, আর ওকে বলছে যদি আপনার ম্যাথমেটিক্সটা ঠিক হয় তাহলে 10,000 ঘন্টাকে 4 দিয়ে ভাগ করুন, 2,500 ঘন্টা প্রতি বছর জলে ছিলাম। আর বলছে ম্যাথমেটিক্স যদি আরেকটু ঠিক হয় তাহলে 365 দিয়ে ভাগ করুন, 8 ঘন্টা রোজ জলে ছিলাম সানডে ছাড়া। আর আপনি বলছেন লাকি টুর্নামেন্ট, আপনি বলছেন লাকি টুর্নামেন্ট। 8 ঘন্টা যদি এই বিজনেসকে কেউ দেয় না, তাকে ওকে লাকি হতে হবে না, মোদিকে ওকে লাকি বানিয়ে দেবে। মোদিকে ক্ষমতা ওর থেকে টাকা আটকাবে। আমি তো বলছি 8 ঘন্টা দরকার নেই, 4 ঘন্টা দিন প্রিপারেশনে, রিপেয়ার করার প্রয়োজন পড়বে না। কিন্তু যদি প্রিপারেশনে ঠিক সময় না দিচ্ছেন, বারবার টায়ার রিপেয়ার করতে হবে। আর প্রিপারেশন মানে 3টে জিনিস, নিজের প্রিপারেশন, স্ট্রাকচার প্রিপারেশন, প্রমোশন প্রিপারেশন। আর আমি কিচ্ছু বুঝি না বিজনেসে। নিজের প্রিপারেশন, নিজেকে কি একটা কিছু অ্যাড করেছেন আজকে? এবং নিজের প্রিপারেশন যত ভালো হবে, দুটো প্রিপারেশন আপনার রাইট হবে। একটা হচ্ছে পিপল স্কিল আপনার বেড়ে যাবে, লোককে হ্যান্ডেল করার স্কিল, আর একটা হচ্ছে কনভিন্স করার স্কিল, মানে পারসুয়েশন স্কিল। এই দুটো স্কিল আপনার বেড়ে যাবে। লোকে বলে নেটওয়ার্ক মার্কেটিং না ট্রিক আছে কিছু করার, ট্রিক। এই ওয়ার্ডটা ট্রিক্স অফ দি ট্রেড শিখতে হবে, ট্রিক্স অফ দি ট্রেড। আমি লোককে বলি ট্রিক শিখতে হবে না, যারা শর্টকাট করে তারা ট্রিক শেখে। আপনি ট্রেডটা শিখুন, ট্রেড কি করে বিজনেসটা করতে হয়। দারুণ দারুণ দারুণ। ট্রিক্স অফ দি ট্রেড নয়, শুধু ট্রেডটা শিখুন। বিকজ ট্রিকের সঙ্গে ট্রিক যখন কেউ করে সে নিজেকে ফাঁকি দেয়, আর যখন সে ট্রেড থাকে তখন সে বেসিক্স এর উপর বিজনেসটাকে বিল্ড করে। প্রফেশনালরা ট্রিক শেখে না, প্রফেশনালরা বিজনেসটাকে শেখে। বিজনেসটা শেখা মানে কি? আমাকে নিজেকে তৈরি করতে হবে। সেকেন্ডলি প্ল্যাটিনামের স্ট্রাকচার তৈরি করতে হবে, পিডি স্ট্রাকচার তৈরি করতে হবে। থার্ড, এখানে যে প্রমোশন গুলো আসছে আমার স্ট্রাকচারে ফেলতে হবে। সিম্পল, আর কিছু নেই। দারুণ স্যার। ইয়েস। অ্যাজ আ লিডার আমরা সব সময় কিছু না কিছু বলছি। আমার ডাউনলাইনের কাছে আমি সব সময় কিছু না কিছু বলছি। গুড লিডার আর ব্যাড লিডার, নিউট্রাল লিডার হয় না। কেউ যদি বলে আমি নিউট্রাল, আমি তো কিছু বলছি না। আমার মাঝে মধ্যে কিছু বলছি রে নিউট্রাল লিডারের কথা মনে পড়ে। বাইরে যখন মাঝে মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়, আমার তো টার্গেট, আমি চুপ করে থাকি। আচ্ছা বউ চুপ থাকতে দেবে? চুপ থাকতে দেয়? আপনি কথা না বললেও প্রবলেম। কি বলবে? এখন কিছু বলছো না কেন? এখন কিছু মুখ খুলছো না কেন? কিছু বলো, কিছু বলো। আচ্ছা আমি চুপ করানোর জন্য আমি চুপ করে থাকবো, কিন্তু আমি জানি বললে আমার, আচ্ছা কোন দিকে যাবে না বললেও মুশকিল। বলে হ্যাঁ তুমি বললে, পরশু দিন এই কথাটা উঠেছিল, তখন তো ফোল্ডার খুলে যায়, মানে কম্পিউটার যেন ফোল্ডার খোলে না, ফোল্ডার খুলে খুলে সব বেরোয়। তার আগের দিন কি হয়েছিল, তার আগের দিন কি হয়েছিল, আগের মাসে কি হয়েছিল। এই জন্য আমি চুপ করে দিই, কথা না বলাই ভালো। কিন্তু চুপ থাকতে দেবে না আপনাকে, বলে বলতে তো কিছু হবেই। চুপ থাকলে চলবে না। কেন? কারণ নিউট্রাল থাকা যাবে না। আইদার গুড লিডার অর ব্যাড লিডার। নিউট্রাল বলে কিছু হয় না, নিউট্রাল থাকতে পারবে না, বলতে কিছু হবে। ইয়েস স্যার। সেরকম এই বিজনেসও গুড লিডার ব্যাড লিডারই হয়, নিউট্রাল কেউ হয় না। কেউ যদি বলে আমি তো কিছুই করছি না, আমি তো কিছু বলছি না,
আমি তো কিছু শিখছি না, হবে না। আইদার আপনি ব্যাড লিডার হবেন, নাহলে আপনি গুড লিডার হবেন। আমি মনে করি এখানে কেউ ব্যাড লিডার হতে আসেনি, গুড লিডার হতে এসছে। কিন্তু গুড লিডার হতে গেলে কিছু এক্সট্রা দিতে হবে। Right, sir. ট্যাকটিক্স শেখার দরকার নেই। এই বিজনেস ট্যাকটিক্স এর বিজনেস, অনেকে ট্যাকটিক্স আসে, তারা তাড়াতাড়ি আসে। ও আচ্ছা, বিভাসদা 4 বছরে 5 লাখ টাকা কামিয়ে নিয়েছে। বিভাসদার পাশের বাড়ি ভদ্রলোক হয়তো ভাবছে, বিভাসদা 4 বছরে 5 লাখ টাকা কামিয়েছে, আবার দেখছি একটা জিপ গাড়িও নামিয়েছে। আচ্ছা, উনি পারলে আমিও পারবো। আচ্ছা, ওনার মাথায় কি ঢুকলো? এ বোধহয় লটারি বিজনেস, বিভাসদার মতো লোক পারলে আমিও পারবো। উনি নেমে গেল, ট্যাকটিক্স শিখতে শুরু করলো, একবারও সাকসেসফুল হলো না। কারণ কি, মাঝখানে বিভাসদা 4 বছরে করেছেটা কি, কি এফর্ট দিয়েছে। এখন বোধহয় জুম মিটিং এ রাত্রি 1টা পর্যন্ত আপনারা মিটিং করেন সবাই, এই জায়গাটা ওই ট্যাকটিক্স এর লোকগুলো বুঝতে পারবে না, ভাববে ও হো 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 হো, দেবাশিস করতে পারছে কোন গায়ে বসে, আমি তো করে নেবো, আমার মতো দেবাশিস কি করছে সেটা ফলো করো। সুতরাং আপনি যদি চান আপনাকে লোক ফলো করে, বি আ গুড লিডার। গুড লিডার মানে 3টে স্কিল থাকতে হবে। প্রথমটা কি বললাম, পিপল স্কিল, কি করে আসে, নলেজ বাড়ালে। সেকেন্ড হচ্ছে কনভিন্সিং স্কিল, কি করে আসে, যখন আপনার প্রোডাক্ট এবং আপনাদের প্ল্যান সম্বন্ধে নলেজ বাড়বে। থার্ড একটা স্কিল আছে, এটাকে বলে প্রায়োরিটাইজেশন স্কিল। তার মানে কি, আমাকে প্রায়োরিটি দিতে হবে। কেন কেন কি বলবো, কোথাও শুনেছেন আপনারা কোথাও সময় নেই আমাদের কাছে? কেউ বলেছে আপনাকে সব ঠিক আছে কিন্তু সময় নেই এতটা আমার কাছে? শুনেছেন কোনোদিন? কেউ শুনেছেন? প্রচুর লোক বলে স্যার, প্রচুর লোক বলে স্যার, প্রচুর বলে লোক না বলে। যে সময়ই নেই, বাকি তো সবই ঠিক ছিল, বুঝেও গেছি, কথাটা ভালোই বলছেন, ঠিকই বলছেন, এইগুলো ঠিক আছে, কানেক্ট ম্যাগাজিনও ঠিক আছে, কিন্তু সময় নেই আমার কাছে। শুনেছেন কোনোদিন? Yes, sir, 80% প্রচুর বলে। শুনি। Yes, sir, ভাবুন। প্রচুর বলে। আজকের দিনে যা যা ডিভাইস এবং ইলেকট্রনিক গ্যাজেট আমাদের কাছে নিয়ে এসছে, যেখানে সময় আমাদের কত কমিয়ে দিয়েছে, রাইট? আগে একজনকে গুড মর্নিং বলতে গেলে ফোনটা নিয়ে 6বার ঘোরাতে হতো, তারপরে গিয়ে লাগতো। হ্যাঁ, আজকাল হোয়াটসঅ্যাপে ওই যে সময়টা ঘোরানো এবং রিং হওয়ার 1 মিনিটটা নিয়ে চলে এসছে 1 সেকেন্ডে, কারেক্ট? একদম আগে একজন মানুষকে মিট করতে গেলে বেহালা থেকে বনগা একটা গাড়ি নিয়ে যেতে হতো, রাইট? আজকে খালি একটা লগ ইন টাইপ করতে হচ্ছে, কারেক্ট? আমি বা নারেন্দাকে বা বিলাসকে দেখতে পাচ্ছি, কারেক্ট? একদম স্যার। আগে মিক্সি বলে রান্নাঘরে কিছু ছিল না, হ্যাঁ, ওই যে ওই বাটা দিয়ে বাটতে হতো, এখন মিক্সিতে ঢুকিয়ে দিচ্ছে, টাইম সেভ, কারেক্ট? সবকটা ডিভাইস আসছে টাইম সেভ করার জন্য, তারপর মানুষের কাছে টাইম নেই। ভাবুন, তারপর মানুষের কাছে টাইম নেই। কেন নেই বলুন তো? কেন নেই আমি জানি না, আমি জানি কাদের কাছে টাইম থাকে না, সেটা বলতে পারি। মেন্টালিটি নেই। যারা আর্জেন্ট আর ইম্পর্টেন্টের মধ্যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে পারবে না, তাদের কাছে কোনোদিন টাইম থাকবে না। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আর্জেন্ট আর ইম্পর্টেন্ট। যারা আর্জেন্ট এবং ইম্পর্টেন্টের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে না, তারা জীবনে টাইম থাকবে না। কেন? যেগুলো কাজ থাকে ইম্পর্টেন্ট, যখন সেটা না করি সেটাই পরে আর্জেন্ট হয়ে যায়, সেই জন্যই আমাদের কাছে টাইম থাকে না, আর কোনো প্রবলেম নেই সেটাতে। হেলথ আমাদের কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট, সেটা এত বেশি ইগনোর করি, যখন হসপিটালে যাই তখন সেটা আর্জেন্ট হয়ে যায়, আমরা বলি আমাদের কাছে দেখো। যদি হেলথটা টাইমের সময় টাইমে করতাম তাহলে কি হতো? প্রায়োরিটি দিচ্ছে না তাই। অ্যাবসলিউটলি, যেটা যখন প্রায়োরিটি দরকার সেটা দিতে হবে। আজকে নেটওয়ার্কিং এর প্রায়োরিটি হচ্ছে সবকটা প্রমোশনের লোককে কোয়ালিফাই করানো, নিজেদেরকে আপগ্রেড করা, নিজেদেরকে স্ট্রাকচার ক্রিয়েট করা, নিজেদের প্রতিদিন মিটিং করা। সেটা যদি আজকে সে না করে, কালকে এটা আর্জেন্ট হয়ে যাবে। রিলেশন যখন ভালো থাকে, খুবই ভালো থাকে, তখন আমরা সেটাকে ইম্পর্টেন্স দিই না। যখন খারাপ হয়ে যায়, কোথায় গিয়ে দেখা হয়? কোর্টে। কোর্টে দেখা হয়, কোর্টে। কেন দেখা হয় কোর্টে? বিকজ যখন দেওয়ার সময় ছিল তখন দাওনি, এখন আর্জেন্ট হয়ে গেছে, চলো কোর্টে। প্রায়োরিটাইজ করা শিখুন এবং একটা ডায়েরিতে লেখা শিখুন। পারি চাই না পারি, লোক জয়েন করুক চাই না করুক, কারণ এইগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই।
রেজাল্টের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, আমাদের যেটার উপর কন্ট্রোল আছে সেটা হচ্ছে আমার নিজস্ব অ্যাকশন। আপনি প্রেজেন্টেশন দিলে কেউ প্রোডাক্ট নাও নিতে পারে, আপনার কোনো কন্ট্রোল নেই, কিন্তু আপনি যদি প্রোটিন পাউডার না জানেন তাহলে সেটা আপনার কন্ট্রোল, সেটা কেউ কারেক্ট স্যার, কারেক্ট। Correct, sir. আপনার প্রেজেন্টেশন শুনে কেউ জয়েন করলো না, কোনো দরকার নেই ভাবার, কিন্তু আমি যদি প্রেজেন্টেশনে নিজেকে ইমপ্রুভ না করতে পারি, এটা একদিন আর্জেন্ট হয়ে যাবে, আর আর্জেন্ট হলে দুটো কাজই করবে না, যে কোনো কেউ দুটো কাজ করবে আর্জেন্ট হলে। যখনই প্রচন্ড আর্জেন্ট হয়ে যাবে এবং সেই কাজটা করতে পারবেন না, যখন হেলথের কাজ প্রচন্ড আর্জেন্ট হয়ে যাবে, আইসিইউ তে ভর্তি হয়ে যাবে, তখন দুটো কাজ থাকে। এক, ভগবান এইবার যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও, বাড়ি গিয়ে যা ডিসিপ্লিন হইতে থাকবো না, ভগবান এইবারটা খালি বাঁচিয়ে দাও। আর আরেকটা, এটাতে আপনার কোনো হাত নেই, হসপিটাল থেকে হয়তো আর বাড়ি আসতে হবে না। যখন আমাদের বিজনেসে কেউ কোনো ইম্পর্টেন্ট চিজকে ইগনোর করবে, তার কাছে দুটো অপশন থাকবে, আইদার তাকে বিজনেসটা ছেড়ে দিতে হবে, বা এই বিজনেস থেকে সে কিচ্ছু ফিরিয়ে পাবে না। ইম্পর্টেন্ট কাজ আজকের দিনে হচ্ছে তিনটে, আপনি এবং আপনার কোর টিম, কোর সবার না, কোর মানে কি, 10 জন হয়তো কোর মেম্বার আছে, তাদের স্ট্রাকচারটা ড্রয়িং করে দিয়ে তাদের নিচে কটা এপিবি কোয়ালিফাই করতে হবে লিখে দিন। হতে পারে মান্থের শেষে অতগুলো এপিবি কোয়ালিফাই করবেন না, ডোন্ট ওয়ারি, প্রমোশন যতদিন কোম্পানি আছে আরো দেবে, কিন্তু প্রত্যেকটা প্রমোশনের স্ট্রাকচারকে যেন এফেক্ট করে, প্রত্যেকটা প্রমোশন যেন স্ট্রাকচারকে স্ট্রং করে, প্রত্যেকটা প্রমোশন যেন আপনার এডুকেশনাল লেভেলকে বেটার করে। Correct, sir. একদম রাইট। এখনো পর্যন্ত কেউ যদি না জানে যে 2700 যদি করে, আর উপরের লোকটা যদি 2700 করে, তাহলে আমার চেক কত আসবে, যদি না জানেন আজকের মিটিং এর পর আমাকে বলে দিন, মুখস্থর মতন বলতে হবে। আপনি যদি 4টে 2700 আপনার এক্সট্রা চেক আসবে, সিম্পল। বাড়িতে বসে কারেন্ট ম্যাগাজিন যদি না থাকে, কিনে নিন কারেন্ট ম্যাগাজিন, এবং কোথায় হাউসওয়াইফ আছে সেটাকে ফোল্ড করে রাখুন, হাউসওয়াইফ, ওদের যখন তাকে দেখাচ্ছেন দেখাবেন একদম স্মার্টলি। পিপল বাই things from the people they like, মানুষ Correct, correct. থেকে জিনিস কেনে যাকে তার ভালো লাগে। যদি ভালো না লাগার ব্যাপারটা থাকতো, তাহলে বিউটি পার্লার খুলতোই না কান্ট্রিতে। বিউটি পার্লারে মেয়েরা যায় ভালো লাগতে, কিন্তু মনে মনে জানে আমি যা আছি মানে মেকআপ তোলার পর সেই থাকবো, Yes, sir. তবু যাই কেন? বিয়ে বাড়িতে যখন যাই, প্রত্যেকটা মহিলা 3 ঘন্টা ধরে ড্রেস করবে, কেন? প্রত্যেকে ভাবে প্রত্যেকে ওটাকেই দেখবে, Hmm. Yes. কিন্তু কেউ কাউকে দেখে না, সবাই এটা দেখে কেউ আমাকে দেখছে কিনা। Right, sir. বাড়িতে যান, প্রত্যেকজন পুরুষ মানুষও আজকাল, মহিলা বা পুরুষ মানুষকে দেখুন এমন সুন্দর ড্রেস করবে, কারণ উনি ভাবে হ্যাঁ, আর কেউ ভাবে না, উনি ভাবে বিয়ে বাড়িতে সবাই শুধু আমাকে দেখছে। আচ্ছা, বিয়ে বাড়িতে গিয়ে কে দেখে যে কেউ আমাকে দেখছে কিনা? আমার চোখ থাকবে নারায়ণদার চোখের উপর, যে নারায়ণদা আমাকে দেখছে তো। আচ্ছা, নারায়ণদার বডি পর্যন্ত যাইনি যে নারায়ণদা কোন জামা পড়েছে, কি পড়েছে, লোকে কোথায় আছে দেখুন, শুধু ভালো লাগানোর জন্য। কেন? কারণ যদি আমাকে ভালো লাগে তাহলে লোকে আমাকে দেখবে, যদি আপনাকে ভালো লাগে তাহলে লোকে আপনার থেকে প্রোডাক্ট কিনবে। ফান্ডা সিম্পল, ফান্ডা সিম্পল। তো নিজেকে ভালো লাগার কাজ আসতে শুরু হোক। 3টে স্কিল, পিপল স্কিল, তার জন্য নলেজ দরকার। নাম্বার 2 পারসুয়েশন স্কিল, যেটাকে বলে কনভিন্সিং স্কিল, তার জন্য প্রচুর নলেজ দরকার। 3য় প্রায়োরিটাইজেশন স্কিল, কি কি করতে হবে সেটা করতে হবে। তার মানে কি হলো, নিজেকে ডেভেলপ করা অ্যাকশন, নিজেকে ডেভেলপ করা অ্যাকশন, নিজেকে ডেভেলপ করা অ্যাকশন, নিজেকে ডেভেলপ করা অ্যাকশন, আর কিছু ভাবতে হবে না। স্ট্রাকচার বানান, প্রমোশন যেগুলো আছে সেগুলো করুন, নিজের ওপর বেশি সময় দিন। এমন একটা দিন আসা উচিত যেখানে আপনার প্রেজেন্টেশন শোনার জন্য 100 লোক 1 সেকেন্ডে লগ ইন করবে, আর 200 লোক বাইরে দাঁড়িয়ে থাকবে। কেন পারবো না? Right. কেন পারবো না? আর এখানে যদি 99 জন বলে আমার দ্বারা হবে না, সম্পূর্ণ ভুল কথা। হ্যাঁ, পর্দার পেছনে প্রচুর কাজ করতে হবে, 10,000 ঘন্টা জলে থাকতে হবে, পর্দার পেছনে প্রচুর কাজ করতে হবে। Yes, sir. একটা সিনেমা 3 ঘন্টার হয়, কিন্তু শুটিং 6 মাস ধরে চলে।
আর কি বলে ডাইরেক্টর, কি বলে? কাট, হয়নি, আরেকবার রিটেক, কাট রিটেক, কাট রিটেক। আমাদের 3 বার যদি কাট বলে, রিটেক আর দেবো না, ধর হচ্ছেই না, চলো। কেন? মানে যা আছে না খেয়ে তো মরে নেই, বাস, না খেয়ে তো মরে নেই। কিন্তু আজকের দিনে যে একমাত্র আর্নিং মেম্বার ছিল আর তার আজকে চাকরি নেই, তার বাড়িতে এই কথাটা বলো। আমার বন্ধুরা বলছে যা হয় একটা চাকরি খুঁজে দেয়, যা হয়, বউ বাচ্চা খেতে পাচ্ছে না। একমাত্র বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং, যেটাতে না বড় ইনভেস্টমেন্ট লাগে, না ক্যাপিটাল লাগে, না ইনফ্রাস্ট্রাকচার লাগে, না টেনশন আছে, এখানে হারানোর কিছু নেই। কিন্তু তাতেও লোকে বলে আমি যখন 2500 টাকার প্রোডাক্ট দিতে চাই না স্যার, নিতেই চায় না। পিপল বাই থিংস ফ্রম দি পিপল দে লাইক। আপনাকে যদি ভালো না লাগে, আপনার থেকে 2500 তো দূরে যান, 1200 টাকার প্রোডাক্ট নিতে চাইবো না। আপনি যদি দুটো প্রোডাক্ট সম্বন্ধে মারাত্মক কথা বলেন, আমি ডেফিনেটলি আপনি নিতে চাই। কারেক্ট স্ট্রাকচার, পিপল, কনভিন্সিং স্কিল, মানে 3P বলে এটাকে, পিপল, পারসুয়েশন এবং প্রায়োরিটাইজেশন। আজকে আমি সরি, মানে আমি নর্মালি হাসি মজা করে বলি, আজকে বললাম না, বিকজ এই টিমটা খুব সিরিয়াস টিম। স্যার দারুণ বলেছেন, দারুণ। এন্ড ডোন্ট গেট ওয়ারিড অন রেজাল্টস। ভুলে যান রেজাল্ট কি হবে। আমি করছি বিভাজা 4 দিন হয়ে গেল, 4 জন করলাম, একজনও তো জয়েন করলো না। আই আন্ডারস্ট্যান্ড। আপনি নিজেকে বিচার করছেন, আমি গেলাম হলো না তো, আমি গেলাম হলো না তো, আমি গেলাম হলো না তো। 90 মিনিটের ফুটবল খেলা একটাই দুটোই গোল হয়, বিভাজদা খুব ভালো জানে। 90 মিনিট খেলছি বলে প্রত্যেকটা মুভেই গোল আসবে তা নয়, কোনোটা বারে লাগবে, কোনোটা বাইরে দিয়ে যাবে, কোনোটা অপোনেন্ট ঠেকিয়ে দেবে। বিভাজদা আমার থেকে এটা নিশ্চয়ই আপনি ভালো জানেন, যখন ফুটবল খেলতেন 10টা যদি মুভ হতো, তার মধ্যে কোনো ম্যাচে তো গোলই হতো না, ড্র হয়ে চলে আসতো, রাইট? কারেক্ট স্যার। তাই বলে নিশ্চয়ই পরের দিন ফুটবল খেলা ছেড়ে দেননি? না, প্রশ্নই ওঠে না। ফাইনাল ওপেনিং হতো না। কারেক্ট না? তো সেই 3টে কাজ করুন। পড়াশোনা করতে হবে, বাচ্চাদের মতো পড়াশোনা করতে হবে। আর এই যদি একবার নলেজ বাড়ে, দুটো স্কিল সম্বন্ধে আপনাকে ভাবতে হবে না। একটা যে পিপল ম্যানেজমেন্ট স্কিল অটোমেটিক আসবে, পারসুয়েশন স্কিল মানে কনভিন্স করা স্কিল অটোমেটিক আসবে। প্ল্যানে 4 জন 2700 টাকা হলে কি হবে সেটা আপনাকে জানতে হবে। যদি 4টে আমার নিচে ডাইরেক্টর থাকে তাহলে কত ইনকাম হবে জানতে হবে। যদি 4টে আমার নিচে এলপিবি লেখ থাকে কত ইনকাম হবে জানতে হবে, টুকলি বলতে হবে। কারেক্ট ম্যাগাজিন কিনে নিন, যেখানে যেখানে আসে। ইভেন ক্যাটালগ, আরবান কালার কত পেজে আছে মুখস্থ করতে হবে, মুখস্থ বাচ্চাদের মতো। ওয়েলনেস কত পেজে আছে, আমি আপনার সামনে যদি বলে স্যার ওয়েলনেস 129 পেজে আছে, দাঁড়ান দেখাচ্ছি, আমার সামনে বসে আপনি যদি বলেন, আমি অবাক হয়ে যাবো। ক্যারেক্ট ম্যাগাজিন মুখস্থ করে রেখে দিয়েছে, এর হাত ধরলে বোধহয় কিছু হতে পারে। সেই 2 ডাক্তারের গল্প যেটা আমি বলি, আপনি ডাক্তারের কাছে গেছেন আর বলছেন বাচ্চার শরীর খারাপ, ডাক্তার এবার খাতা খুলে দেখতে শুরু করে, আচ্ছা শরীর খারাপ মানে জ্বর, 103 জ্বর মানে 32 পাতায় লেখা আছে, আচ্ছা 103 জ্বর মানে আপনাকে হয়ে গেল। আর সেই ডাক্তারই যে যাচ্ছেন, দেখছে, সঙ্গে সঙ্গে রিপোর্ট লিখে বলছে এইটা এটা খাবেন, আপনি বলছেন সেই ভালো। আগের ডাক্তারটাই বেটার ছিল, অ্যাটলিস্ট বই দেখে ভুলভাল বলছিল না, কিন্তু আপনি তাকে বিশ্বাস করেননি। আর যে বই না দেখে বলছেন হেভি ডাক্তার। নিয়মই এটা, মানুষ এটাই নেয়। যখন বই না দেখে প্রোটিন পাউডার বলবেন হেভি বলছে, বই দেখে প্রোটিন পাউডার কিছু জানে না, এটাই নিয়ম। ওয়ারাস বই দেখেই ঠিক বলছেন, কিন্তু মানুষের ভরসা হলো না, কারণ মানুষ জিনিস তার থেকেই কেনে যে মানুষকে তার ভালো লাগে। ভালো লাগার জন্য এক্সপার্ট হতে হবে, সিম্পল। ম্যানুয়াল দেখে যদি গাড়ি চালায়, তার গাড়িতে আপনি কোনোদিন বসবেন না। যে বলবে ম্যানুয়াল দেখে দেখে গাড়ি চালাচ্ছে, আচ্ছা স্টিয়ারিং এবার স্টার্ট দিতে হবে, তার গাড়িতে কোনোদিন বসবেন না। নিয়ম এটাই, ম্যানুয়াল দেখে করার দিন শেষ। ইউ হ্যাভ টু ডু ইট। ভালো লাগলো বিভাসদা, বাট টিমটা আরো ভালো করুক, অনেস্টলি।
খুব ভালো করুক, এবং আমি জানি ভালো করবে, Yes, sir. ডেফিনেটলি জানি এই টিমটা খুব ভালো করবে, বিকজ এই টিমটাতে অ্যাকশন প্রচুর হয়। আর নিউটন বলে গেছে, যে টিমে অ্যাকশন বেশি সে টিমের রিয়াকশনও হবে, সে টিমের টাকাও আসবে। ফ্যান্টাসিক, আমি বলে যাই। Super, sir. Super. সুপার স্যার, সুপার স্যার। স্যার থ্যাংক ইউ আপনি সো যে মাচ আজকে, স্যার আপনাকে কয়েক মিনিট একটু থাকতে বলবো স্যার, কয়েক মিনিট, আছি। কয়েক মিনিট। আমি বলছি আচ্ছা। স্যার আজকে যা বলেছেন, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমাদের টিমের রপ্তারের বন্যা বয়ে যাবে। রপ্তার সম্বন্ধে সবাই প্ল্যানিং করে কাজ করছে। আমরা রপ্তার একটা আলাদা গ্রুপ বানাচ্ছি প্রত্যেকটা টিমে, যারা যারা রপ্তার করছে তাদের আলাদা গ্রুপ হচ্ছে। আর 21 থেকে 31 আমাদের কাজ হবে রপ্তারটাকে প্রমোট করা, রপ্তার নিয়ে কাজ করা। আর এর সাথে সিস্টেমে আমরা রেকর্ড ব্রেকিং বিজনেস করব, রেকর্ড ব্রেকিং বিজনেস। স্যার কয়েকজনের সাথে আপনার পরিচয় করে দিচ্ছি আবার। আমি যাদেরকে ডাকবো একটু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নিজের রিয়াকশনটা দেবেন। স্যার খুব বিজি আছেন, আজকে উইকডে আছে। আমি প্রথমে দুর্গাপুরের যে টিমটা, যার নেতৃত্বে কাজ হচ্ছে এবং রেকর্ড ব্রেকিং বিজনেস করেছে, লাস্ট মান্থ প্রায় 40% বিজনেস বাড়িয়েছেন। আর এ মাসেও একটা প্ল্যান হয়েছে, বড় একটা বিজনেসের পথে নিখুঁত প্ল্যানিং এ কাজ হচ্ছে। সেই জেবি রায়কে আমি ডাকছি, যে সকাল থেকে রাত অব্দি কাজ করছে মোদি কেয়ারকে নিয়ে। আজকে Yes, ট্রেনিংয়ের yes, পর yes. জেবি, তোমার রিয়াকশন কিছু বলো, 1 থেকে 2 মিনিট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ লিডার। থ্যাংক ইউ জেবিদা, অনেকদিন পর দেখলাম আপনাকে। খুব সুন্দর আপনার শিক্ষা নিলাম আজকে, অসাধারণ বক্তব্য। বিভাসদার নেতৃত্বে আমরা যেভাবে কাজটা করছি, আর মোদি কেয়ারকে হ্যাটস অফ, টোটাল এনটিআর মোদি কেয়ার ফ্যামিলি, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা অসাধারণ জায়গা দেওয়ার জন্য। আমরা লড়বই, আমরা করবই, আমাদের আর কোনো অপশন নেই। এখান থেকে আমরা আমাদের সকলের ড্রিম ফুলফিল করবো। উই অল উইন হিয়ার। থ্যাংকস টু বিভাসদা, থ্যাংকস টু এভরিবডি। থ্যাংক ইউ জেবিদা। আচ্ছা জেবি, সঞ্জয় দত্ত কি আছেন জেবি, জানো? একটু দেখছি সঞ্জয় দত্ত আছে? নেই না, এই মুহূর্তে দরকার নেই। আমি বলছি যে ছেলেটা স্যার 19 বছর চাকরি করেছে, একটা শিক্ষিত ছেলে, 19 বছর চাকরি করে সরকারি অফিসে 13,000 টাকা স্যালারি পেয়েছিল। আজকে মোদি কেয়ার থেকে প্রায় 40,000 টাকার কাছাকাছি পাচ্ছে, আর এই বছরে 1 লাখ টাকা পাচ্ছে। দারুণ কাজ করছে স্যার। বোলপুরে সন্তোষ গোস্বামী। সন্তোষ, 1 মিনিটে স্যারকে কিছু বলো। Super, super. Santosh. থ্যাংক ইউ স্যার, এবং আমার মহাগুরু বিভাস স্যার, দেবী স্যার, এবং তো সামনে আসো, কিনে আসো। আমি চেষ্টা করছি। আমরা আমার ব্যক্তিগত এবং সোশ্যাল টিমের তরফ থেকে স্যারকে অভিনন্দন। আজকে দারুণ শিখলাম স্যারের কাছ থেকে। এবং বিভাস স্যার এবং দেবী স্যার, আমাদেরকে যেভাবে সাবমিশন করছি, আমরা ডেডিকেশনের সঙ্গে ঠিক করেছি আমাদের এন্টার টিম, আমরা একটা ফিগার ওয়াইজ আমরা রপ্তার করছি, রপ্তারের সঙ্গে টিমে কনভার্ট হওয়ার জন্য প্ল্যানিং করেছি, এবং ছোট ছোট গ্রুপ তৈরি করে আমরা কন্টিনিউ কাজ করছি। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে স্যারকে সাবমিশন করেছি। সাবমিশনের মধ্যে দিয়ে আর প্রতিদিন ডেডিকেশনের সঙ্গে কাজ করার মধ্যে দিয়ে, প্রপার প্ল্যানিং এর মধ্যে কাজ করার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে উইন উইন সিচুয়েশনে জিততে চাই, এবং আমরা জিতবো। কারণ একটাই ফর্মুলা স্যারের কাছে শিখছিলাম, খুব ভালো লাগলো। আজকে নিজেকে অনেকটা তৈরি করতে পারলাম, আমার একটা টিম তৈরি হবে। সেটা হচ্ছে ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি টু অ্যাচিভ ইউর ড্রিম। তো আমরা যদি এই ফর্মুলায় কাজ করি, স্যারদের কাছে সাবমিশন করতে পারি, আর মাথার উপরে এই ধরনের প্রোগ্রাম, সুব্রত স্যার আপনার যে প্ল্যানিং, আপনার যে পিচ, এটা আমাদের সারা মাসের অক্সিজেন। এই অক্সিজেন নিয়ে আমরা করোনাকে করব না ভয়, জিতবো জিতবো জিতবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সন্তোষ। এখন আমি নারায়ণদাকে ডাকছি 1-2 মিনিট স্যারকে কিছু বলার জন্য। নারায়ণদা। Good Modikar morning. Good morning. Sir, really, we love you. Sir, মানে আপনার বক্তব্যের পরে আর কিছু ভালো লাগে না। রাইট। হ্যাঁ, ইউ আর গ্রেট স্যার, গ্রেট। আর আপনি যেভাবে আমাদের গাইড করছেন, আমাদের ইচ্ছা হচ্ছে আমরা নিজেকে তো উন্নত করব, আর বিভাস মুখার্জি, সমীর মোদি ন্যাশনাল কাউন্সিলে আমরা তাকে নিয়ে যাব। আমরাও সঙ্গে সঙ্গে এগোচ্ছি।
আজকে আমরা একটা উদাহরণ করতে কেন আমরা বিভাস মুখার্জির যে মানে এথিক্স সিস্টেম এন্ড ডিসিপ্লিন যে সিস্টেমে আমরা কাজ করছি সেটা আমাদের পুরো টিমে আমরা এইভাবে এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার, বারবার আসবেন, আপনাকে ছাড়া আমাদের চলবে না। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আমাদের প্রেসিডেন্সিয়াল ডাইরেক্টর সুভদ্রা ম্যাডাম আছেন কি? রিসেন্টলি গাড়ি নিয়েছেন, সুভদ্রা ম্যাডাম আছেন? থাকলে 1 মিনিট কিছু বলুন, 1 মিনিট বলুন ম্যাডাম। ম্যাডাম নেই? হ্যালো বলুন 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 বলুন। স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ, আপনাকে আবার পেলাম আমাদের মাঝখানে, অনেক কিছু আবার শিখলাম যেটা আমরা আবার কাজে লাগাতে পারবো। আজকে স্যার শিখলাম যে লোকে তার কাছ থেকেই জিনিস নেয় যাকে তারা পছন্দ করে। তো সবার এটা চেষ্টা থাকবে সবার পছন্দসই যাতে হয়ে উঠতে পারি। স্যার আরো অনেক দূর যাওয়ার ইচ্ছা, আরো দূর নিশ্চয়ই যাব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এবার একজনকে ডাকছি যে তার চাকরিটা ছেড়ে দিয়েছে, সরকারি চাকরি, পিজি হাসপাতালের আইসিইউ ডিপার্টমেন্টের চাকরি, এবং গাড়ি নিয়েছে, মোদি কেয়ারকে সারাদিন করছে, 2 লাখ টাকার উপর রোজগার। এই বছরের শেষে আমরা যেভাবে রাফতার প্রোগ্রাম টিমে তার হচ্ছে, আশা করি এটাকে ডবল রোজগারে নিয়ে যাবো আমরা। এবং আমি দেবাশিসকে 2 মিনিট কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দেবাশিস চক্রবর্তী। ওয়েলকাম দেবাশিস। প্রথমে প্রণাম জানাই বিভাস মুখার্জি স্যারকে, মহাগুরু, এবং সুব্রত স্যারকে পেয়ে আজকে সত্যি ধন্য। প্রতিবার যখন স্যারকে আমরা পাই নতুন কিছু শিখি, নতুন কিছু মেসেজ, এবং আজকে আমার টিমের বেশ কিছু সিনসিয়ার লিডার এখানে প্রেজেন্ট আছে, আশা করি তারা শিখলো। এবং আমরা তো রাফতারে আছি, রাফতারে প্রচুর লোক, এবং রাফতার শুধু না, রাফতার থেকে ধুমটা টার্গেট, বহু লোক 50,000 টাকা যেটা এক্সট্রা পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই তারা নেবে। এবং স্যারকে রিকোয়েস্ট করবো যেন আমাদের মাঝে মাঝে এরকম ট্রেনিংটা স্যার আমরা যেন পাই। প্রতি মাসে একবার করে আসবেই, প্রতি মাসে একদম এটা আমাদের ডিমান্ড, এটা আমাদের ডিমান্ড। স্যারকে একদম মানে আমরা পেতে চাই বাই হার্ট, কারণ যতবারই আমরা পেয়েছি ততবারই আমাদের বিজনেস বেড়েছে। এবং এটা আমাদের শপথ আজকের মিটিংটা পাওয়ার পর, যে আমরা যত এযাবৎ কাল পর্যন্ত যত বিজনেস করেছিলাম, লকডাউন থাকুক আর যাই থাকুক, আমাদের হাইয়েস্ট বিভি আমরা এই মাসেই করব, আমরা করবো। কারেক্ট কারেক্ট। আমি একটা বাচ্চা ছেলেকে ডাকছি, অসুস্থ অবস্থায়, কাঁধে হাড় সরে যাওয়া অবস্থা, সে অনেক টাকা রোজগার করেছে, ভালো কাজ করছে। মিস্টার তনয় সেন, 1 মিনিটের জন্য বলুন যদি থাকেন। আছেন তনয় সেন? আছেন কি তনয়? ছিল তনয়, কি আছো? আছে। 1 মিনিট বলো, 1 মিনিট তাড়াতাড়ি বলো, স্যারের কাজ আছে। তনয়, আনুর না, ভিডিও অফ আছে, একটু সিগন্যালের প্রবলেম আছে ওনার হয়তো। সিগন্যালের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকজন কি আছেন আমাদের সুদূর ঝাড়খণ্ড থেকে, সেন্ট জেভিয়ার্স স্কুলের টিচার, যিনি আমার সাথে আমি মনে আছে রাত্রিবেলা যেতাম, সকালে নামতাম, উনি স্টেশনে ওয়েট করতেন ভোর 4টের সময়, ফিজিক্সের টিচার দীপঙ্কর চ্যাটার্জি। 2টো এলবিবি পেয়েছেন, কার ফান্ডে ঢুকেছেন। দীপঙ্কর বাবু আছেন? থাকলে 1 মিনিট বলুন, 1 মিনিট বলুন। गुड मोदी के राजा दी मॉर्निंग सर। আর নেটওয়ার্ক মার্কেটিং কে যদি কেউ সঠিকভাবে ডিফাইন করতে পারে সেটা একমাত্র সুব্রত স্যার। আরে বাহ, কারেক্ট কারেক্ট। আপনি যেভাবে আপনার মানে কনসেপ্টটা এত ইজি ভাবে আমাদের সামনে রাখেন, তার জন্য হ্যাটস অফ স্যার, আপনাকে হ্যাটস অফ। আর একটা কথা সবসময় বলি, আর আমরা যাকে রোল মডেলের মতন পেয়েছি, আমাদের মহাগুরু বিভাস স্যার, তার ছত্রছায়ায় আমাদের এন্টায়ার টিম, আমাদের ফুল লিডারশিপ রাফতারটাকে কনসেন্ট্রেট করে ধুমের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমরা জিতবই, এই মেন্টালিটি নিয়ে আমরা আরো এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার, এরকমই আমাদের সামনে আসবেন, এবং আপনাকে আমাদের চাই, আপনি বিনা হবেন না। থ্যাংক ইউ সুব্রত। কার্তিক সানাকে ডাকছি, কার্তিকও লড়াই করছে, ও চাকরি ছেড়ে দিয়েছে। 1 মিনিট 2 মিনিট কার্তিক, 1 মিনিট কিছু বলো স্যার। কার্তিক সানা, ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আজকে অসাধারণ একটা ট্রেনিং এর সাক্ষী মানে হয়ে রইলাম। মানে সত্যি কথা বলছি স্যার, খুব ভালো লাগছে একটা জিনিস, যে মানে এখান থেকে একটাই শিক্ষা, নিজেকে পাল্টাবো এবং লোকের কাছে ভালোবাসার পাত্র হয়ে উঠবো। শুধু নিজে নয়, নিজের টিমের লোককে সেটা করাতে হবে। তো যত সমস্যা, যত বাধা, যত করোনা যাই আসুক না কেন, এই মাসে আমারও রেকর্ড ব্যবসা হচ্ছে, হাইয়েস্ট ব্যবসা হচ্ছে। এবং 2020 সালে বিভাসদাকে যে আমরা কথা দিয়েছি সেটা 100% করবো, কারণ বিভাসদা হচ্ছে আমাদের কাছে হৃৎপিণ্ডের মতো, তাকে ছাড়া ভাবতে পারি না। আর স্যার, আপনি আমাদের কাছে অক্সিজেন। তো আমি আশা করবো যে আমরা আগামী দিনে আরো মিটিং পাবো, আরো ট্রেনিং পাবো আপনার থেকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ কার্তিক। আচ্ছা, অরুণ দা আছো? অরুণ দা দেখো তো, অরুণ দাস,
অরুণ কুমার দাস ছিল প্রথমে। অরুণ দা আছো? অরুণ দা বলো, অরুণ দা 1 মিনিট বলো। অসাধারণ লড়াই করছে অরুণ দা। অরুণ দা বলো। অরুণ দাস, এই মুহূর্তে বিভাগটা দেখছি না, অরুণ দা আছো? এই মুহূর্তে দেখছি না বিভাগটা। আরেকজনকে ডাকছি, সুশান্ত দা জামশেদপুর থেকে। সুশান্ত দা, Great, সুশান্ত দাস সুশান্ত দা। আছেন? সুশান্ত দাস আছেন? হ্যালো, হ্যাঁ আছি বলুন বলুন, 1 মিনিট বলুন স্যারকে, বলুন জামশেদপুর থেকে লড়াই করছেন, বলুন হায়েস্ট হ্যাঁ, বিবি স্যার, করছেন, বলুন। হ্যাঁ স্যার, সুব্রত স্যারকে প্রথমে Yes. নমস্কার জানাই। নমস্কার। সুব্রত স্যারকে প্রথমে নমস্কার জানাই। জামশেদপুরে যেদিন প্রোগ্রাম শুনেছিলাম তারপর থেকে আপনার ফ্যান হয়ে গেছি। কোনো প্রোগ্রাম আপনার ছাড়তে চাই না, যে কোনো অবস্থায় যেখানেই থাকি না কেন আপনার প্রোগ্রামটা অবশ্যই দেখি, কারণ অনেক কিছু শেখার আছে। এই বয়সেও যা কিছু করেছি ওটা কিছুই না, আপনার কাছ থেকে যখন শুনতে পাই তখন মনে হয় অনেক কিছু শেখার তো বাকি আছে। যেমন আজকে অনেক কিছু শিখলাম এবং জানলাম, এটাকে ইমপ্লিমেন্ট করব এবং বিজনেস করার জন্য পুরো মন প্রাণ দিয়ে লড়াই করছি। সাথে তো বিভাসদা রয়েছে, বিভাসদার অনুপ্রেরণায় কাজ করছি এবং আপনার প্রত্যেকটা বক্তব্য জলের মতো এত পরিষ্কার হয়, আমার মনে হয় যে একসেপ্ট করতে পারবে সে সমস্ত কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তনাশ সেন কি আছে? তনাশ সেন, সরি, আমি শুধু আবার বলছি স্যারকে ধন্যবাদ, আর সবাইকে স্যারকে আরেকবার ধন্যবাদ জানাতে আরেকটা অ্যানাউন্স করছি। আমাদের আজকে যে 100 লোক ছিল, আমরা শপথ দেবো যে সবাই Yes. অন্তত 5 জন 6 জন করে নিয়ে শনিবার দিন সঞ্জয়জির যে আমাদের যে প্রোগ্রাম হয় বিকেল 5টাতে সুব্রত স্যার আসছেন, আমাদের টিম থেকে 500 থেকে 600 লোক রাখবো এবং Yes. আমরা 4:45টার মধ্যে লক করে দেবো যাতে আমাদের সবাই ঢুকে যেতে পারে। Yes. Direct Yes. training। Yes, এবং yes. আমরা স্যারকে কথা দিচ্ছি স্যার, আগামী 10 দিনে আমরা রপ্তারের বন্যা Yes, বইয়ে sir, দেবো, yes, sir. আর আমাদের টিম থেকে Okay, sir. ডাইরেক্টর এবং প্রত্যেকটা লোক যাতে ধুম ধরতে পারে। কারণ স্যারের Yes, একটা yes. কথা আমি খুব মানি, বিশ্বাস করি যে কোম্পানি যখন অফার দিচ্ছে তার পিছনে কারণ আছে। আমাদের যে হিউম্যান ফোর্স সিস্টেম, প্ল্যাটিনাম স্ট্রাকচার, আমাদের একটা কনসালটেন্টের প্রথম থেকে হয়ে যাবে 50%, 70%, 5%, 100% কোম্পানি দিয়েছে তাকে ইন্সপেক্ট করার জন্য, কিছু একটা লক্ষ্য রাখার জন্য, কিন্তু আমরা জানি যে এটার মাধ্যমে স্ট্রাকচার হয়ে যাবে। তাই আগামী 10 দিন স্যারের আজকের যে ট্রেনিং, আমরা স্যারকে 31 তারিখ রাতে আমি যাতে ফোন করে বলতে পারি স্যার আপনার ট্রেনিং পেয়ে আমরা এবার হাইস্ট ডিগ্রি করেছি, তাই আবার আগস্ট মাসে আপনাকে আসতে হবে, আবার আপনার ট্রেনিং পেয়ে আমরা জুলাই মাসকে ব্রেক করবো আগস্ট মাসে। ইয়েস অর নো? Yes. Yes, sir. Yes, sir. Thank you, sir. থ্যাংক ইউ, Yes. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, আচ্ছা sir. আচ্ছা, Thank you. একজনকে ডাকবো স্যার, একজন মেয়েকে আমি মিস করে গেছি। আর সঙ্গীতা পাল চৌধুরী যদি থাকো 1 মিনিট বলো। স্যার অন্ডারে ডিপি করেছে, দারুণ কাজ করছে, এসিডি, খুব ভালো মেয়ে স্যার। ও সঙ্গীতা। গুড মোদিকার মর্নিং স্যার। সুব্রত স্যারের মতো ট্রেনিং আর বিভাস স্যার, জেবি স্যারের মতো এরকম প্ল্যানিং করে অনুপ্রেরণা মধ্যে যে রয়েছে, এই পজিটিভ এনার্জির মধ্যে রয়েছে, সেটাতে যদি কিছু না করতে পারি তাহলে নিজেকেই ধিক্কার। তো আমি এখন একটা মেথডে চলছি, বিভাস স্যার আমাকে যে টার্গেটটা দেয় আমি সেটাকে মানে সেটার থেকে বেশি করি। জুন মাসে বিভাস স্যার আমাকে যে টার্গেট দিয়েছিল তার থেকে আমি বেশি করেছি। আর জুন মাসের এই 2020 জুন মাসের যে ব্যবসা করেছিলাম সেটা আমার মুদি, না আমি জুনের কথা বলছি, জুন মাসে যে ব্যবসাটা করেছিলাম সেটা আমার মুদি কেয়ারের কেরিয়ারে হাইয়েস্ট, মানে আমার হাইয়েস্ট, আমার নিজের হাইয়েস্টটাকেই আমি প্রতি মাসে মাসে ব্রেক করব। আমার নিজের প্রতিদ্বন্দ্বী আমি নিজে এখন, আমি নিজের Great, great. প্রতি মাসে ব্রেক করব, এইভাবেই করছি কাজ। আমি জেতার জন্য এসেছি, আমি জিতেই ছাড়বো, যা যা চাই সব পাবো একদম। Sangeeta, great. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Great, great. আর ধন্যবাদ আমার সমস্ত লিডারকে। শুধু একটাই কথা বলছি, আজকের মিটিংটা এখানে শেষ করব, যে আমরা রপ্তার করব, আমরা ধুম করব, 10 দিনে আমরা বন্যা বইয়ে দেবো। কোন খরস্রোত নদীর মতো, খরস্রোত নদী যখন আসে, নদী সমুদ্রে মেশে, তখন তার সামনে পাথর কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, জল তাকে সরিয়ে দিয়ে যায়। আগামী 10 দিন আমরা স্যারের কথায় অনুপ্রাণিত হয়ে আমরা আগামী 10 দিন আমরা রেকর্ড ব্রেকিং বিজনেস করব, উইথ সিস্টেম অ্যান্ড স্ট্রাকচার, উইথ রাফতার অ্যান্ড ধুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিটিং এখানে শেষ করলাম। Yes. ধন্যবাদ স্যার, মেনি মেনি থ্যাংকস Yes. সুব্রত স্যার। আমাদের Thank you, sir. সুব্রত স্যার আমাদের কাছে অনেক Sir, কিছু। আমরা করবো জয়। আমরা করবো জয়। জয়। Yes, sir. ভালো একটা ট্রেনিং অ্যারেঞ্জ করার জন্য স্যার